আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে আমার ক্লাসগুলোর হ্যান্ড নোট করতে হবে। কারা কারা হ্যান্ড নোট করছেন? মাশাআল্লাহ, সবাই হ্যান্ড নোট করছেন। আচ্ছা, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা হ্যান্ড নোট করছেন। মানে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের প্রতি ভালোবাসা অটোমেটেড তৈরি হইলো এই হ্যান্ড নোট করার কারণে। এবার আসি, যারা হ্যান্ড নোট করেছেন এদের মধ্য থেকে আমার ক্লাসটা শেষ হওয়ার পর একটা প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতা হচ্ছে, আমাদের এই নামে একটা গ্রুপ আছে, জব মেডিসিন অফিসিয়াল। এই জব মেডিসিন অফিসিয়াল গ্রুপটার লিঙ্ক আমি দিয়ে দিব। এই লিঙ্কে সবাই আপনারা হ্যান্ড নোট পোস্ট করবেন, জব মেডিসিন অফিসিয়াল, ঠিক আছে? এই অফিসিয়াল গ্রুপটায় আপনারা পোস্ট করবেন, সবাই পোস্ট করবেন। আমি সবার পোস্ট অ্যাপ্রুভ করে দিব এবং যার হ্যান্ড নোটটা আমার কাছে ভালো মনে হবে তাকে আমি আমার পক্ষ থেকে 500 টাকা গিফট করব। 500 টাকা গিফট করব, ঠিক আছে? অর্থাৎ সেরা হ্যান্ড নোটকারী 500 টাকা গিফট পাবে। যারা ক্লাসগুলো সুন্দরভাবে নোট করেছেন, আমার প্রতিটা কথা সুন্দরভাবে নোট করেছেন, সুন্দর করে কালার পেন ইউজ করেছেন, জিনিসগুলোকে সুন্দরভাবে মডিফাইড করে রেখেছেন, ঠিক আছে? ছেলেরা পাবে না শিওর? হ্যাঁ, এটা শিওর, কারণ ছেলেদের লেখা, হাতের লেখা কখনোই ভালো হয় না। আমার এর আগে আমার নোটগুলো করতে একটা মেয়ে, কি সাম্মি বিনতে কি জানি সুমাইয়া নাকি, এত সুন্দর লেখা রে ভাই, মনে হচ্ছে কম্পিউটার টাইপিং। আমার কম্পিউটারের এখনো বেশ কিছু হ্যান্ডনোট পুরো বাংলাদেশে ভাইরাল। ওই আপুটা হ্যান্ডনোট করতো আর তার হ্যান্ডনোট গুলো সব ভাইরাল হইতো, এবং এখন আমার মনে পড়ে তার হ্যান্ডনোট গুলো 5,000, 7,000, 10,000, 15,000 মানুষ শেয়ার করার রেকর্ড আছে। এবং আমার জব মেডিসিন গ্রুপেও আছে। আপনারা আইসিটি হ্যান্ডনোট দিয়ে সার্চ করবেন, আইসিটি হ্যান্ডনোট, দেখবেন এই জব মেডিসিন পেজে আপনার আইসিটি হ্যান্ডনোটের হ্যান্ডনোট গুলো চলে আসবে। ম্যাথ হ্যান্ডনোট, ওই আপুটা ম্যাথের পাটিগণিত, বীজগণিত, আগে তো সবই পড়াইতাম, ওই জিনিসগুলোর হ্যান্ড নোট গুলো সুন্দরভাবে পোস্ট করা আছে, এগুলো আপনাদের কাজে লাগবে। আর যারা হ্যান্ড নোট এখন করছেন, আমার এই ক্লাসে থাকা অবস্থায় যতগুলো ক্লাস নিয়েছি ম্যাথের, রেখারশি, রেখাংশ, ত্রিভুজ, এর মধ্যে থেকে যারা হ্যান্ড নোট করছেন তারা প্রত্যেকে হ্যান্ড নোট শেয়ার করবেন। ওকে ওকে, তো আমরা পর্ব 1-এ চতুর্ভুজ আমরা যদি একটা আঁকি, ন্যাচারালি আমরা জানি একটা চতুর্ভুজের 4টা বাহু থাকে, তাই তো? 4টা কি থাকে? বাহু থাকে। তা ধরলাম এটা একটা চতুর্ভুজ এ বি সি ডি। একটা সাধারণ চতুর্ভুজ থেকে কি কি বৈশিষ্ট্যে প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখি, এরপর চতুর্ভুজের বাহুভেদে, চতুর্ভুজের প্রকারভেদে আমরা চলে যাই। সেটা হতে পারে আমাদের আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম। প্রতিটা সেগমেন্টে আমরা আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করব এবং অথেন্টিক ব্যাখ্যা করব, যাতে করে আমাদের একটা সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন না হয়। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একটা চতুর্ভুজের কয়টি বাহু থাকে? 4টি বাহু থাকে। এগুলো নোট কি করব, এগুলো আমরা জানি, তারপরও নোট করি। কয়টি বাহু থাকে? 4টি বাহু থাকে, কারণ আমরা যেহেতু ফাউন্ডেশনে ভর্তি হয়েছি, ফাউন্ডেশনটা ফাউন্ডেশনের মতোই নোট হোক। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যার 4টা বাহু থাকবে তার 4টা কি থাকবে বলেন? তার 4টা কোণও থাকবে, তার 4টা কোণও থাকবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে চতুর্ভুজের 4টা কোণ রয়েছে অবশ্যই তার 4টা কোণের একটা সমষ্টিও রয়েছে। তাহলে এর 4টি কোণের সমষ্টি কত? 4টি কোণের সমষ্টি, এর 4টি কোণের সমষ্টি কত ডিগ্রি বলেন? 360 ডিগ্রি। আবার এটাও তো আসতে পারে যে একটা চতুর্ভুজের 4টি বাহুকে বর্ধিত করার ফলে যে 4টি বহিস্থ কোণ উৎপন্ন হয়, 4টি বহিস্থ কোণের সমষ্টি কত? তাও 360 ডিগ্রি। এটাও লিখে নেন, এর 4টি বহিস্থ কোণের সমষ্টি, বহিস্থ কোণের সমষ্টি, অন্তস্থ কোণের সমষ্টি বললো 360, বহিস্থ কোণের সমষ্টি বললো কত? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। এরপরে আমরা আরো একটা জিনিস পাই, একটা চতুর্ভুজের কয়টা কর্ণ হয় বলেন? এর 2টি কর্ণ হয়। কয়টি কর্ণ হয়? 2টি কর্ণ হয়। তো আমাদের এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে এসি এবং বিডি, এসি এবং বিডি হচ্ছে কর্ণ। এসি ও বিডি 2টি কর্ণ। এসি এবং বিডি 2টি কি কর্ণ। একটা সাধারণ চতুর্ভুজ থেকে আমাদের ন্যাচারালি এই কোশ্চেন গুলো আসতে পারে। আমাকে বলতে পারে একটা চতুর্ভুজের 4টা বাহুকে বর্ধিত করলে
চারটা কোণের মান কত? 360 ডিগ্রি। এর ভেতরে চারটা কোণের সমষ্টি কত? তাও কত? 360 ডিগ্রি। আর উপরে যে কথাগুলো বলছি এগুলো আমাদের সবার জানা, কিন্তু আমরা সবগুলো জিনিস সুন্দরভাবে নোট করব। লেখা শেষ এতটুকু? এতটুকু লেখা শেষ হইলে আমরা এবার মেইন আলোচনায় চলে যাব, যে আলোচনাগুলো আমাদের দরকার, অর্থাৎ যেখানে আমরা বারবার প্রতিনিয়ত প্রতিটা মোমেন্টে আমরা সূত্র মুখস্থ করেছি, আমরা এই সূত্র মুখস্থ বিদ্যার জায়গাগুলোকে কি করব? বলিদান দেওয়ার চেষ্টা করব। আমরা হেডিং দেই চতুর্ভুজের, যদি আমরা প্রকারভেদ বলি, বলেন চতুর্ভুজ কত প্রকার? বলেন চতুর্ভুজ কত প্রকার? চতুর্ভুজ কত প্রকার? প্রশ্ন আসতে পারে না? চতুর্ভুজ কত প্রকার? চতুর্ভুজ 4 প্রকার। কি কি? আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম। কি অন্য কিছু? ট্রাপিজিয়াম চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ কত প্রকার? 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। চতুর্ভুজ মূলত হচ্ছে 5 প্রকার। তাহলে আমাকে যদি বলা হয় চতুর্ভুজ কত প্রকার, তাহলে আমরা বলবো উত্তরে কত প্রকার? 5 প্রকার। 1 নম্বরে কি? আয়তক্ষেত্র। 1 নম্বরে কি? আয়তক্ষেত্র। 2 নম্বরে কি? বর্গক্ষেত্র। 3 নম্বরে কি? সামান্তরিক। 4 নম্বরে কি? রম্বস। 5 নম্বরে কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। এবার এই 5টা হচ্ছে আমরা একটা একটা করে আলোচনা করব, এবং প্রতিটা সেগমেন্টে আমরা একটাও যাতে সূত্র আর মুখস্থ করা না লাগে সে মেথডগুলো জানার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারলাম চতুর্ভুজ মূলত কত প্রকার? 5 প্রকার। কি কি? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস এবং কি? ট্রাপিজিয়াম। এই 5 প্রকার চতুর্ভুজ নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো এই 5 প্রকারের প্রথম যে চতুর্ভুজটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে সবাই আমরা হেডিং দেই আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র যখন আমরা হেডিং দিব তখন আমরা বুঝতেই পারতেছি যে আসলে আয়তক্ষেত্র আমি কাকে বোঝাতে চাচ্ছি। আমরা যদি এটাকে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র ধরি, তাহলে আমাকে ফার্স্ট কোশ্চেন করতে পারে যে আয়তক্ষেত্র কাকে বলে। তাহলে আমরা কি লিখবো? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল এবং প্রত্যেক কোণ সমকোণ, এবং প্রত্যেক কোণ সমকোণ, তাকে কি বলে? তাকে আয়তক্ষেত্র বলে। যদিও সংজ্ঞাটা লেখার দরকার ছিল না, লিখে দিলাম, ফাউন্ডেশন ব্যাচ বলে কথা। তাইলে আমরা যেটা বললাম যে একটা চতুর্ভুজের আমরা জানি যে বিপরীত বাহুগুলো সমান হয়। বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। অর্থাৎ যদি আমার এটা 3 মিটার হয় তাহলে এটাও কত মিটার বলেন? যদি এটা ধরেন 8 মিটার হয় তাহলে এটাও কত মিটার বলেন? 8 মিটার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এর বিপরীত বাহুগুলো কি হয়? সমান। পাশাপাশি কি হয়? সমান্তরাল। সমান্তরাল দ্বারা আমরা কি বোঝাই? দুইটার মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় কি সমান। দুইটারই মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় সমান। এতটুকু জিনিস ক্লিয়ার? লেখা শেষ? লেখা শেষ হলে এবার আমরা বৈশিষ্ট্যে চলে যাব। দেখেন আয়তক্ষেত্রে আসলে কত ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। নাম্বার 1, আমরা 1 নাম্বার বৈশিষ্ট্য লিখব চিত্রের সাপেক্ষে এ বি সমান সমান ডিসি এবং এডি সমান সমান বিসি। এখান থেকে আমরা কি বুঝলাম? বিপরীত বাহু কি সমান। 2 নাম্বার বৈশিষ্ট্য আমরা শিখলাম
প্রতিটা কোণ সমকোণ। প্রতিটা কোণ কি সমকোণ। কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। 3 নাম্বার বৈশিষ্ট্য আমরা যেটা শিখব সেটা হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র হওয়ার কারণে এবং এর প্রত্যেক কোণ সমকোণ হওয়ার কারণে এর কর্ণ দুটো সমান হবে। এর কর্ণ দুটো কি হবে বলেন? সমান হবে। অর্থাৎ এই কর্ণটার মান যদি হয় 10, তাহলে এটারও মান কত? 10। তাহলে আমরা লিখব এর কর্ণগুলো সমান, কর্ণদ্বয় সমান। এর কর্ণদ্বয় কি সমান, অর্থাৎ AC সমান সমান BD। AC সমান BD। AC সমান BD। তাহলে 3টা বৈশিষ্ট্য আমরা লিখলাম। 4 নাম্বার বৈশিষ্ট্য আমরা যেটা লিখব খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 4 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে এর কর্ণদ্বয় প্রতিটা কোণকে সমদ্বিখণ্ডিত, মানে সমদ্বিখণ্ডকে কি করে? বিভক্ত করে। ধরেন এই কর্ণটা আঁকার ফলে এ পাশে যদি 45 ডিগ্রি থাকে তাহলে এ পাশে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এখানে লেখেন এর কর্ণদ্বয় সমকোণকে সমানভাবে দ্বিখণ্ডিত করে। সমকোণকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে বুঝছি? সমান 2 ভাগে বিভক্ত করে। অর্থাৎ এই পাশে যদি আমার 45 ডিগ্রি হয় তাহলে এই পাশেও কত ডিগ্রি? 45 ডিগ্রি। অর্থাৎ 2 পাশে আমার সমান সমান কোণ থাকবে। ক্লিয়ার? এবং এর কর্ণদ্বয় যেখানে ছেদ করছে, ছেদ বিন্দুর বিপরীত পাশের কোণগুলো কি হবে? সমান হবে, যেটা দেখতে বিপ্রতীপের মতো। কিসের মতো? বিপ্রতীপের মতো। এটা আমরা ন্যাচারালি বুঝি। এটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। পারবো ইনশাল্লাহ। কিন্তু এখানে প্রশ্ন আছে। এবার আমরা একটু প্রশ্নের দিকে যাব। আমরা কি এতটুকু বেসিক ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? দেখেন এখানে আমাকে যে কথাটা বলবে খুবই মজার একটা কথা বলবে। কথাটা হচ্ছে যে মাঝে মধ্যে আমাকে এখান থেকে একটা আয়তক্ষেত্র থেকে কিছু প্রশ্ন করবে। প্রশ্নটা ঠিক এরকম, আমরা লিখি, হেডিং দেই, আমরা এখন শিখবো আয়তক্ষেত্রের পরিসীমা। কি শিখবো? পরিসীমা। হেডিং দেই। তো এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, আবার একটা আয়তক্ষেত্র এঁকে নেই। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো ধরেন এর বিপরীত বাহুগুলোকে আমরা ধরলাম একটাকে এ, তাহলে এটাও এ হবে। এটা যদি বি ধরি তাহলে এটাও কি হবে? বি হবে, রাইট? তা আমরা দেখলাম যে একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হওয়ার কারণে আমরা এর বিপরীত বাহুগুলোকে ধরে নিতে পারি। কি করে নিতে পারি? ধরে নিতে পারি। তো আমরা ধরে নিয়েছি। এখন কথা হচ্ছে আমার কলিজার ভাই, কলিজার বোন, আমাকে যখন পরিসীমা বের করতে বলবে, কি বের করতে বলবে? পরিসীমা। তো আমি ত্রিভুজের ক্ষেত্রে মনে হয় পরিসীমা একটু হালকা ব্যাখ্যা করছিলাম, মনে পড়ে? যে পৃথিবীতে পরিসীমা মানেই হচ্ছে সবগুলো বাহুর যোগফল। সকল বাহুর নট 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। বিশেষ সূত্র। এই বুড়া বয়সের সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন? ম্যাথ মানে প্র্যাকটিক্যাল। আপনি প্র্যাকটিক্যাল ফিল করেন, প্র্যাকটিক্যালি জিনিসটাকে নিয়ে আসেন। তাহলে পরীক্ষার হলে আর কখনো ডিপ্রেশনে ভুগবেন না, বা ডিপ্রেশন তৈরিও হবে না। পরিসীমা মানে হচ্ছে সকল বাহুর যোগফল। সকল বাহুর যোগফল। শুধু এটাই মনে রাখবেন। এই যে সকল বাহুর যোগফল আমি লিখলাম, এবার দেখেন আমি সবগুলো বাহুকে যোগ করে দিয়ে আসলে কি পাই। দেখেন তো, আমি যদি এখানে সবগুলো বাহুকে যোগ করে দেই তাহলে এখানে এ পাচ্ছি কয়টা? তাহলে এ প্লাস এ,
বলেন বি পাচ্ছি কয়টা? তাহলে বি প্লাস, ন্যাচারালি আপনারা যেটা পাইছেন সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। এ আর এ যোগ করলে হয় কত? বি আর বি যোগ করলে 2 বেবি, 2 কমন নিলে এ প্লাস। এই সারা জীবন এটাই মুখস্থ করছেন যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেন? কারণ দেখেন বিটা দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, আর সামনে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কিন্তু আজকের পর থেকে আপনি এই পর্যন্ত আর আসবেন না, স্টপ, টোটালি স্টপ। মনে রাখবেন পরিসীমা মানে বাহুগুলোর যোগফল। পরিসীমা মানে কি? বাহুগুলোর যোগফল। মনে থাকবে, বাহুগুলোর যোগফল, অর্থাৎ যতগুলো বাহু থাকবে ততগুলো বাহুকে যোগ করে দিবেন, পরিসীমা চলে আসবে। ধরেন আপনাকে যখন একটা বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত, বলেন সমবাহু ত্রিভুজের 3টা বাহুই কি? তাহলে পরিসীমা কি বলেন? 3a। ধরেন একটা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে বলছে, তাহলে একটা এ একটা বি একটা সি, তাহলে পরিসীমা কি হবে? এ প্লাস বি প্লাস সি। ধরেন আপনাকে একটা বিষম পঞ্চভুজের পরিসীমা বের করতে বলছে, একটা এ একটা বি একটা সি একটা ডি একটা ই, তাহলে পরিসীমা কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস, যদি পঞ্চভুজের সবগুলো বাহু সমান হইতো তাহলে 5 হইতো, তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, 5টা এ যোগ করলে কি হয়? তার মানে শুধু পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, নবভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ এমন না, পৃথিবীর যে স্ট্রাকচার থেকে আমাকে পরিসীমা বের করতে বলুক না কেন, আমার টার্গেট হচ্ছে ওর বাহুগুলোকে যোগ করে দেওয়া, ওর বাহুগুলোকে কি করে দেওয়া? যোগ করে দেওয়া। এবার দেখেন আমরা এই মেথডটা ব্যবহার করে আমরা 2-4টা ম্যাথ করি। ম্যাথ করলে আমাদের জিনিসগুলো একেবারে প্র্যাকটিক্যালি ভেতরে চলে আসবে, তখন আর আমরা ম্যাথমেটিক্সে গেলে কোনো ডিপ্রেশনে পড়বো না। দেখেন তো এখান থেকে ম্যাথ কিভাবে করা যায়। আমরা আমাকে যখন প্রশ্ন করা হয়, দেখেন আমাদেরকে যখন প্রশ্ন করা হয় ঠিক এরকম, তখন আমরা ভুল করি। ভুল করার পিছনে রিজন কি দেখেন। একটা প্রশ্ন লিখে নেন আপনারা, লেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। যদি এর পরিসীমা 80 মিটার হয়, তবে এর দৈর্ঘ্য ও প্রস্থ কত? দৈর্ঘ্য প্রস্থ কত? এই যে আমাকে যে প্রশ্নটা করলো, এই প্রশ্নটা করার সাথে সাথে এখন যদি আমি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ব্যবহার করি, এটা কি ঠিক হবে? আমরা ফর্মুলা ব্যবহার করব না। দেখেন মনে মনে আমি একটা চিত্র এঁকে ফেলতেছি। ধরেন এটা একটা আয়তক্ষেত্র, তো আমাকে আয়তক্ষেত্রের কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের কত গুণ বলছে? 3 গুণ। তাহলে যখনই দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তখন মনে রাখবেন যে প্রস্থটা ছোট হয়, দৈর্ঘ্যটা কি হয়? বড় হয়। যদি কেউ ভাষা বুঝতে অসুবিধা হয় তাহলে ওখানে প্রস্থটাকে ধরে নেবেন, প্রস্থ ধরি, প্রস্থ কত? এক্স। তাহলে এটাকে আমরা কি ধরবো? সবসময় প্রস্থ ধরবো, মানে প্রশস্ত জায়গা তো এটাই। তাহলে এটাকে আমরা প্রস্থ ধরলাম, তাহলে প্রস্থ সমান এক্স। তাহলে এটা এক্স মানে এটাও কি? তাহলে দৈর্ঘ্যটা কত গুণ বলেন? দৈর্ঘ্যটা 3 গুণ। তাহলে এটা কত হবে বলেন? এটা 3x মানে এটাও কত? এবার বলেন তো সবগুলো বাহুর যোগফল মিলে পরিসীমার মান দেওয়া আছে কিনা? তাহলে আমরা কি লিখতে পারি যে পরিসীমা সমান 80? পরিসীমার মান কত দেওয়া আছে? আর পরিসীমার ফর্মুলা, অথবা আপনি পরিসীমা সমান সূত্রটা লেখেন, সবগুলো বাহুর যোগফল। বলেন 3x আছে কয়টা? 2টা। x আছে কয়টা? 2টা। এবার বলেন পরিসীমার মান দেওয়া আছে কত? 80 ইকুয়াল 3 3 6 7 8, 8x। তাহলে এবার বলেন x ইকুয়াল 80 ভাগ 8, কত পাইলেন? এই 10টা কার মান? x বলতে কি? প্রস্থের মান। তাইলে অতএব
প্রস্থ x ইকুয়াল 10 মিটার। কত মিটার? অতএব দৈর্ঘ্যটা কত গুণ 3x, 3 গুণন 10, 3 দশে কত 30 মিটার। অথবা আমরা এখানে লিখতে পারি 3 গুণন 10 30 মিটার। দেখেন আমার উত্তর কি মিলছে কিনা। আমি কি 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ দিয়ে করছি? করার দরকার হয়েছে আমার, বা আমি করবো আর দরকার আছে? আমাকে যার যত গুণ বলবে আমরা তার তত গুণ দিয়ে জিনিসগুলোকে সুন্দরভাবে কোলাবরেট করব। আমি কি কথা বুঝতে পারছি? তার মানে আমরা বুঝতে পারলাম দৈর্ঘ্য এবং প্রস্থ। আমাকে বলাই থাকবে প্রশ্নে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, 3 গুণ দেওয়া থাকতে পারে, 2 গুণ থাকতে পারে, 4 গুণ থাকতে পারে, অথবা কি 5 গুণও থাকতে পারে। তা যার যত গুণ বলবে আমরা শুধু তাদেরকে তত গুণ দিয়ে যোগ করে দিব। তাহলে আমি আরেকবার বলতেছি, যারা অনেকে 1-2 জন কমেন্ট করতেছেন, আমরা প্রায় জুমেই আছি শুধুমাত্র প্রায় 400-র মতো স্টুডেন্ট। মাশাআল্লাহ, অনেক স্টুডেন্ট ক্লাস করতেছি আজকে। তো আমরা একটু মনোযোগ দেই। আমি বললাম আমার প্রশ্নে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 3 গুণ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে ধরি প্রস্থ কত? x। তাহলে দৈর্ঘ্য কত? 3x। তাহলে এই দৈর্ঘ্যটা 3x মানে এটাও কত? এই প্রস্থটা x মানে এটাও কত? তাহলে আমরা পরিসীমা সমান কি বুঝছি? সবগুলো বাহুর যোগফল। তাহলে x প্লাস x প্লাস 3x প্লাস 3x, অথবা 3x প্লাস 3x প্লাস x প্লাস x, 3x প্লাস 3x প্লাস x প্লাস x, সবগুলো বাহুকে যোগ করে দিলাম পরিসীমা। তো 3 আর 3 যোগ করলে 6, আর 1 7, আর 1 8, তাহলে 8x টোটাল। আর এপাশে পরিসীমার মান দেখেন, যদি এর পরিসীমা 80 মিটার হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে পরিসীমার মান কত দেওয়া আছে? 80 দেওয়া আছে। তাহলে 80 ইকুয়াল 8x। তাহলে x ইকুয়াল 80/8 10। এই 10টা কার মান? প্রস্থের মান। দৈর্ঘ্যের মান 3x, 3 গুণন 10 30। শেষ। কঠিন ছিল? হ্যাঁ, কিন্তু ক্ষেত্রফল তো এখন শিখেনি, এই জন্য ক্ষেত্রফলে যাচ্ছি না। তা আমরা কি মানে আগে পরিসীমাটা আগে বলছি, একটা একটা করে বলছি, কারণ ফাউন্ডেশন বলে কথা তো, নাহলে এক ঢেলে 3 পাখি মেরে দিতাম। একটারই আগে 3টা শেষ করতাম, এরপরে একটা প্রশ্ন দিয়ে 3টা কভার করে দিতাম। ফাউন্ডেশন বলে কথা ভেঙে ভেঙে করি, মানে আমার ডায়ালগ একটাই, কি বলে কথা? ফাউন্ডেশন বলে কথা। ফাউন্ডেশন বলে কথা মানে ফাউন্ডেশন মতো ভেঙে ভেঙে হোক, তাড়াহুড়ার কোনো কিছু নাই, একটু স্লো আগে আমরা। আচ্ছা, তাহলে আমরা এখানে ব্যাপারটা বুঝতে পারলাম। এবার দেখেন, আপনাদেরকে যদি আমি একটা করতে দেই, মুখে মুখেই করে ফেলেন। বললাম একটি আয়তক্ষেত্রের, লেখে নেন সবাই, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? দ্বিগুণ। দ্বিগুণ। এবং এর পরিসীমা 36 মিটার হলে এর দৈর্ঘ্য প্রস্থ কত? এর দৈর্ঘ্য প্রস্থ কত? বলেন। এই যে মুখে মুখে অলরেডি উত্তর বের করে ফেলছেন সবাই। কত? 6 মিটার আর কত? 12 মিটার। কঠিন ছিল? এই কঠিন ছিল? কলিজার ভাই, কলিজার বোন, একটু মনোযোগ দেই। আমরা সবাই জানি পরিসীমা মানেই হচ্ছে সবগুলো বাহুর যোগফল। তো এই যদি আয়তক্ষেত্র হয়, তাহলে প্রস্থ x, দৈর্ঘ্য কত? এটা 2x মানে এটাও 2x, এটা x মানে কি এটাও x। তাহলে পরিসীমা ইকুয়াল সবগুলোর যোগফল। তাহলে পরিসীমা ইকুয়াল 2x প্লাস x প্লাস x। এ পাশে কত পাইলাম? আর এ পাশে পরিসীমার মান কত দেওয়া আছে বলেন তো? 36 দেওয়া। পরিসীমার মান কত? তাহলে x এর মান কত পাইলাম? 36/6, 6 পাইলাম। তাহলে প্রস্থ পাইলাম 6, আর দৈর্ঘ্য পাইলাম 2 গুণন 6, 6 দেখিনে কত? সময় লাগতেছে। আবার এটা আপনি যদি মুখে মুখে করতে চান, এখন ফাউন্ডেশন মানে কি শুধু খালি লিখিত? শর্টকাট করতে হবে না? শর্টকাট কি? মুখে মুখে শেষ। ও দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ 2 2 4, আর যেটা ধরছি x x x 1 1 1 2, তাহলে কত হলো? 6। পরিসীমার মান 36, 6x ইকুয়াল 36, x ইকুয়াল 6।
তাহলে 1 যদি 6 হয় দ্বিগুণ মানে কি 6 দ্বিগুণে 12, একটা 6 একটা 12 শেষ। কেল্লা ফতে কি ফতে, কথা কি বুঝতে পারছি? তাহলে কি আর ভুল হবে বলেন? আর ভুল হওয়ার কোনো সম্ভাব্যতা নাই। এবার আমরা চলে যাব গুরুত্বপূর্ণ একটা জায়গায়। গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে মিস্টার, সবাই লেখেন, আয়তক্ষেত্রের কর্ণ। কি লিখবেন? আয়তক্ষেত্রের কর্ণ। এই কর্ণতে গেলে আমাদের অনেকের বমি বমি ভাব আসে যে কার কর্ণ জানি কি। কর্ণের মেথডটাও আপনাদেরকে আমি বলে দিই, মনোযোগ দেন। যখন আপনাকে আয়তক্ষেত্রের কর্ণ বলবে, কি বলবে, তখন আপনি একটা আয়তক্ষেত্র এঁকে নেন না ভাই। একটা আয়তক্ষেত্র যখন আমি আঁকলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তো কর্ণ মানেই কি? কোনাকুনি যে মানগুলো, এটা কি আমরা কি বলি? কর্ণ বলি। আচ্ছা, এবার আপনাকে আমি এখানে আগে একটা সহজ ফর্মুলা বলি, কেউ লিখবেন না, আমার কথাগুলো শুনবেন। কথাগুলো শুনলে আপনাদের একটা বিগ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যেটা আপনারা পরীক্ষার হলে ডিপ্রেশনে ভোগেন। এই ডিপ্রেশনটা আগে দূর করি, ক্লিয়ার? এরপরে না হয় আমরা কর্ণের ফর্মুলায় চলে যাই। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপনি পরীক্ষা হলে যখন ঢুকবেন, ঢোকার পরে আপনাকে যখন বলা হবে উমুকের কর্ণ বের করো, তুমুকের কর্ণ বের করো, তখন আপনার কাছে ফিলিংসটা এরকম আসবে, কার কর্ণের সূত্র জানি কি পড়েছিলাম, এরকম একটা ফিলিংস চলে আসবে। আসবে কিনা? তো এই ফিলিংসটাকে আগে রিমুভ করি। কেন এই ফিলিংসটাকে রিমুভ করবো? কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় বাটপার। কারণ এ পরীক্ষার হলে গিয়ে যদি বলে যে কার কর্ণ জানি কি পড়েছিলাম, তখন এ তো আমাকে ডিপ্রেশনে ভুগাই দিল। তার মানে তো মুখস্থ বিদ্যার উপর আমাকে ডিপেন্ড করাইতে বললো। তো মুখস্থ বিদ্যা থেকে বের হওয়ার জন্য একটা বুদ্ধি হচ্ছে, জাস্ট ফিল করেন, আমি যদি পাশে একটা বর্গ আঁকি, এটা কেউ আঁকবেন না, আমি বর্গ থেকে আবার বুঝাবো। তো ধরেন আমি একটা বর্গ আঁকলাম, তো আমরা সবাই জানি বর্গের সবগুলো বাহু কি হয় এবং প্রতিটি কোণ কি হয়, এবং এখানেও কর্ণগুলো কি হয়, সমান হয়। আবার এখানে যখন আমি কর্ণগুলো আঁকতেছি, এখানকার কর্ণগুলো কি হয়। আচ্ছা, এবার আপনাকে আমি একটা রম্বস এঁকে দেখাই। ধরেন আমি একটা রম্বস আঁকলাম, খুব মনোযোগ দিবেন কিন্তু, কেউ আঁকবেন না আপনারা। একটা রম্বস আঁকলাম, এবার এই রম্বসটাকে আমরা কি করলাম, বাহু দ্বারা যুক্ত করে দেখলাম রম্বসের ক্ষেত্রেও কিন্তু সবগুলো বাহু সমান, রাইট? কর্ণ যখন দিচ্ছি, একটা কর্ণ বড়, একটা কি হয়ে গেল ভাই? যে বেটার একটা কর্ণ বড়, একটা কর্ণ ছোট, ওই বেটা আমি কেন, আপনি কেন, আপনার দাদা কেন, আমার দাদা কেন, আমরা সারা জীবন গবেষণা করলেও এই অসমান কর্ণদ্বয়ের সূত্র জীবন আবিষ্কার করতে পারবো না। এবার কি মাথায় খেলতেছে? তার মানে রম্বসের কোনো কর্ণের সূত্র হয় না। মাথায় ঢুকছে? কারণ রম্বসের কর্ণ দুটো অসমান। যার দুইটা কর্ণ অসমান, তার কখনো কর্ণের সূত্র হয় না। মাথায় ঢুকছে? তাহলে পরীক্ষার হলে কি এরকম আর কনফিউশন জাগবে যে কার কর্ণের সূত্র হয়, কার হয় না? এখন যদি আপনাকে আমি একটা সামুদ্রিক এঁকে দেখাই, বলেন একটা সামুদ্রিকের একটা কর্ণ বড়, একটা বড়, একটা কি, এর কি কর্ণের সূত্র আবিষ্কার করা সম্ভব? একটা ট্রাপিজিয়াম আঁকলাম ভাই, একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একটা কর্ণ ছোট, একটা কি, এখানেও কর্ণের সূত্র আবিষ্কার করা সম্ভব। তাহলে আমরা অলরেডি বুঝে গেছি যে মিস্টার কর্ণ, তুমি আছো দুইজনের। কয়জনের? এক আয়তক্ষেত্র, আরেক কি। কারণ যাদের কর্ণ সমান, তাদের ক্ষেত্রেই কেবল কর্ণের সূত্র আবিষ্কার হবে, অন্যথায় কর্ণের সূত্র আবিষ্কার হওয়া সম্ভব। তাহলে এই যে একটা বড় কনফিউশন দূর হয়ে গেল যে কার কর্ণের সূত্র হবে আর কার হবে না। যদি এখন আপনাকে প্রশ্ন করে যে কোন কোন চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণের ফর্মুলা হয়, আপনি কি বলবেন? আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। কেন? কারণ আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটো সমান হয়। কর্ণ দুটো কি হয়? সমান হয়। এই জন্য এদের কর্ণের সূত্র আবিষ্কার হয়, অন্যথায় কর্ণের সূত্র আবিষ্কার করা সম্ভব নয়। তার মানে দেখেন, এখানে আমরা একটা জিনিস শিখে ফেললাম যে কখন কর্ণের সূত্র কার হবে আর কার হবে না। কর্ণের সূত্র হবেই দুইজনের, আর বাকি জনের কর্ণের সূত্র হবে না। এবার আসেন, যে দুইজনের হবে, এই দুইজনের থেকে আমরা একটু মজা নেই। যে দুইজনের হবে, এই দুইজনেরও কর্ণের সূত্র আমি আর জীবনও কি করব না, মুখস্থ করব না। কেন মুখস্থ করব না? তার জ্বলন্ত প্রমাণ দেই। কারণ আপনি হচ্ছেন গাধা। আপনি সারা জীবন শুধু মুখস্থ বিদ্যারে পছন্দ করছেন। আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আবার কি বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ, রুট টু ইন্টু এ, রুট টু ইন্টু এ, রুট টু ইন্টু। ওরে বাবা রে বাবা, টুরু লাভ। হোয়াট আ মুখস্থ ম্যান! এত মুখস্থ করলে পরীক্ষার হলে কি মনে থাকে?
এই মুখস্থ জিনিস ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে, ওই সকিনার মতো। সারা জীবন পছন্দ করলাম সকিনারে, আমি আই লাভ ইউ কইলাম, আর সকিনা বাচ্চা কাচ্চা পয়দা করে আমার সামনে হাজির। হ্যাঁ, আই লাভ ইউ বইলা লাভ কি? লাভ নাই। সকিনারে পাইতাম যদি, সকিনারে একটু নাড়াচাড়া করতাম, যদি ঘুরাইতাম। ম্যাথও ঠিক ওই সকিনার মতো, ম্যাথের ভেতরে রহস্য দেখতে হবে, আসলে ভেতরে কেমন, বুঝতে পারছি? আচ্ছা, তো এই যে ব্যাপারটা হচ্ছে যে কর্ণ মানে আজকের পর থেকে মনে রাখবেন যে এই ব্যাটারে যদি আপনি কর্ণ ধরেন, এটা কি সমকোণ কিনা বলেন? হ্যাঁ, সমকোণ কিনা? সমকোণের বিপরীত বাহুর আরেকটা নাম আছে না? তা আপনি যদি বলেন যে সেটা অতিভুজ, তাই পিথাগোরাসের উপপাদ্য সবার জানা আছে না? পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস, তো ওই ফর্মুলাই হচ্ছে কর্ণ। আজকের পর থেকে কর্ণ শুধু কর্ণ মানে মনে রাখবেন পিথাগোরাসের উপপাদ্য। তাই কি মনে রাখবেন? পিথাগোরাসের উপপাদ্য কি মনে রাখবেন? যে কর্ণ মানে বিপরীত বা আধার, অন্য কোনো কিছু না, কোনো ফর্মুলা না। কারণ কর্ণ আমরা ওই জায়গায় পাই যেখানে সবগুলো কোণ সমকোণ থাকে। এক বর্গক্ষেত্রে সবগুলো কোণ সমকোণ ছিল দেখে কর্ণ দুটো সমান হয়েছে, এক আয়তক্ষেত্রে সবগুলো কোণ সমকোণ ছিল দেখে তার কর্ণগুলো কি হয়েছে? তাহলে যার কোণ সমকোণ তার মাঝে যে কর্ণ পাওয়া যায়, কর্ণের আরেক নাম কি? অতিভুজ। প্রশ্ন আসতে পারে না? প্রশ্নে আসতে পারে যে কোন কর্ণকে আমরা অতিভুজ বলি, আসতে পারে কিনা, পেঁচায় কিন্তু আসে মাঝে মধ্যে। তাহলে কোন কর্ণকে আমরা অতিভুজ বলি? আয়তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের কর্ণকে আমরা কি বলি? কারণ এই বেটা সমকোণের বিপরীতে হওয়ার কারণে শর্ত সাপেক্ষের নাম কিন্তু অতিভুজ। শর্ত সাপেক্ষের নাম কি? কিন্তু এ কোণাকুণি যাওয়ার কারণে এর আরেক নাম কি? কর্ণ। এর আরেক নাম কি? কারণ কর্ণের কাজ হচ্ছে জিনিসটাকে বিভক্ত করে দেওয়া, যেহেতু বিভক্ত করছে তাহলে তার আরেক নাম হচ্ছে কর্ণ। তাহলে আমরা যাকেই অতিভুজ বলতেছি তাকেই কি বলতেছি? কর্ণ বলতেছি। কার কার ক্ষেত্রে? আয়তক্ষেত্র এবং বর্গের ক্ষেত্রে। কারণ আয়তক্ষেত্র এবং বর্গের সিস্টেম গুলো একই। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, ওই সকিনারি নিয়ে হারে থাকতে কর, হ্যাঁ এখানে নাম উচ্চারণ করেন না, তাহলে কিন্তু ব্লক করে দেবো মিয়া। ওই লোকটারে নিয়ে আমাদের এখানে কেউ কমেন্ট করবেন না, কেউ কমেন্ট করবেন না। এই জন্য, কারণ রাগ ক্ষোভ অভিমান সবারই থাকে, কিন্তু দিন শেষে যারা স্টুডেন্টের সাথে বেইমানি করে তারা মানুষ হইতে পারে না। যারা ভাবে যে আমি একাই বই টই না দিয়া শুধু টাকা ইনকাম করে পকেটে ঢুকাবো, এই যে জব মেডিসিন যখন বই দেয়, টিচার পেমেন্ট দেয়, ভালো ভালো টিচার দিয়ে পড়ায়, তখন জব মেডিসিনের পকেট এমনি ফাঁকা থাকে, তেমন ঢোকে না। কিন্তু একা যখন বই টই না দিয়ে একটা টাকা ইনকাম করবেন, খাসা খালি পকেটে ঢুকতেছে। তার মানে টাকা লোভ বুঝছেন? প্রতিষ্ঠান দিলে প্রতিষ্ঠানে স্টাফের খরচ দেওয়া লাগে, রুম ভাড়া দেওয়া লাগে, এসি ভাড়া দেওয়া লাগে, সার্ভিস চার্জ দেওয়া লাগে, স্টাফদের মাস শেষে স্যালারি দেওয়া লাগে 7-8 লাখ, বোনাস দেওয়া লাগে ঈদের, অনেক খরচ না? এতে করে কি তারা কর্মের একটা ব্যবস্থা পাইছে না? এখন আমি সবার কথা চিন্তা বন্ধ করে কি করলাম? আমার টাকা একাই ইনকাম করতে হবে, চালা প্রতিষ্ঠানের গোষ্ঠীরে গেলেই চলে গেলাম, একা পড়াইলাম, একা পড়ায় খালি কসকসা 500 টাকার লোভে গেলাম, হইল? এটার নৈতিকতা বলে? যাই হোক, ভেবে নিবেন, আর কোনো কথা বলবেন না। আর ইংলিশের জন্য আপনাদের এখানে সেরা সেরা টিচার ক্লাস নেয়, ঠিক আছে? বেসিক দিয়ে ক্লাস নেয়। সো ওরে নিয়ে এখানে কোনো কমেন্ট করেন না, ক্লাসটা বরবাদ করেন না। কারণ ফাউন্ডেশনের মতো ক্লাস হচ্ছে, ফাউন্ডেশনের মতো করে ক্লাস নিতে দেন। দীপ্ত স্যার আমার মনে হয় বেস্ট একজন বেসিক প্রবণ টিচার, কারণ সে যেভাবে বেসিক দিয়ে দিয়ে পড়ায়, এতদিন তো আপনারা এর আগেও ক্লাস করছেন, কোশ্চেন সলভে বেশি উপকৃত হচ্ছেন না বেসিকে উপকৃত হচ্ছেন? কোশ্চেন সলভ করে আপনি 10% প্রশ্ন হয়তো বা কমন পাইতে পারেন, কিছু কমন প্রশ্ন আছে যেগুলো সবসময় আসে, তো ওগুলো তো আমরাও ধরাই দিই। কিন্তু আনকমন গুলোই তো কমন পাওয়া সবচেয়ে বড় ব্যাপার ভাই। কমন গুলো তো সবাই পারে, কমন কি সবাই পারে, আনকমন যে রাইট করবে সেই কি চাকরি পাবে। আনকমন প্রশ্নের জন্য আপনার কি দরকার? বেসিক দরকার। বেসিক ছাড়া সম্ভব? বেসিকের দিকে ফোকাস করেন, ওই সব আগডুম বাগডুমের দিকে মনোযোগ বন্ধ করেন, ঠিক আছে? সো যারা এখান থেকে গিয়ে মনে করেন যে আমাদের টিচারকে টানার চেষ্টা করে, একটা প্রতিষ্ঠানকে আপনারা এতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছেন, এতগুলো স্টুডেন্টের মধ্য থেকে যখন আরেকজন টিচারকে টানার চেষ্টা করবে, তার মানে তার নৈতিকতার জায়গায় চিন্তা করবেন যে একটা গঠিত প্রতিষ্ঠান, স্টুডেন্ট যেখানে সার্ভিস পাচ্ছে, অবশ্যই এই প্রতিষ্ঠানটাকে কি করা উচিত?
নৈতিকতার জায়গা থেকে সাপোর্ট করা উচিত। কেন? কারণ এই প্রতিষ্ঠান থেকে কোন একজন টিচার সরে যাওয়া মানে স্টুডেন্ট কি হবে? সার্ভিসে কার্পণ্যতা পাবে। আর স্টুডেন্ট সার্ভিসে কার্পণ্যতা পাওয়া মানে কি? স্টুডেন্টরা যদি অভিশাপ দেয় শুধু আমার উপর আসবে? স্টুডেন্টের অভিশাপে একটা মানুষ ধ্বংস হয়, একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়। আমার চোখের সামনে অনেক প্রতিষ্ঠান ধ্বংস হইতে দেখছি। শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে এই প্রতিষ্ঠানকে খুব সাবলীল ভাবে একটা ফাইসালার মাধ্যমে ওই লোকটাকে 29 লক্ষ টাকার বিনিময়ে বলছি যে ঠিক আছে আপনি এখন একাই কোটি কোটি টাকা ইনকাম করেন। কথা বুঝতে পারছি? তো তাকে নিয়ে আমরা কোনো কথা না বলি এখানে। তার বিপরীতে যেসব টিচার আসছে এনাফ বেসিক দিয়ে পড়ানো হচ্ছে, তো বেসিকের দিকে মনোযোগ দেন। আচ্ছা, একটু মনোযোগ দেই আমরা, অন্য কারো দিকে আমরা ফোকাস না করি। তাহলে আমরা বললাম সমকোণের বিপরীতে যে থাকে ওইবারেই অতিভুজ, ওইবারেই কি কর্ণ। তাহলে আজকের পর থেকে আমাকে যদি কর্ণের সূত্রের কথা বলে তাহলে আমি বলবো কর্ণ স্কয়ার, কিন্তু মনে মনে তার নাম কি? অতিভুজ স্কয়ার। মনে মনে তার নাম কি? তাহলে বলেন এই বাহুটা এ হলে এটা, এটা বি হলে এটা কি বি। এখন ধরেন অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, মানে এখানে এই বাহুটার নাম কি বলেন? এ স্কয়ার। ভূমি স্কয়ার মানে এই বাহুটার নাম কি বলেন? বি স্কয়ার। কারণ আমি লম্বটাকে এ ধরে নিছি আর ভূমিটাকে কি ধরে নিছি? বি ধরে নিছি। তাহলে কর্ণ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কর্ণ স্কয়ার না, এটা বেসিক্যালি ছিল অতিভুজ স্কয়ার। কি ছিল? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? এবার বলেন আমি যদি শুধু কর্ণ লিখতে চাই তাহলে কর্ণ ইকুয়াল কি লিখতে পারবো? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখতে পারবো কিনা? পারবো না? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি কি, যে আসলে কর্ণের যে ফর্মুলাটা আসছে এটা বেসিক্যালি আসছে অতিভুজ থেকে। কোথা থেকে আসছে? অতিভুজ থেকে। এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটাকেই কর্ণ বলা হয়। তাহলে সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটা যদি কর্ণ হয় তাহলে কর্ণ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার। এটাকে যদি আপনি লম্ব ধরেন তাহলে লম্ব স্কয়ার বাংলায়ও লিখতে পারেন, তাও কোনো সমস্যা নাই। কেউ যদি ভাবে যে ভাইয়া আমি হচ্ছে এখানে এই আগডুম বাগডুম চলক ধরবো না, আপনি যেমন এখানে কর্ণ লেখছেন আমি তেমনি এখানে কি ধরবো? লম্ব ধরবো। ধরেন না লম্ব স্কয়ার, কোনো সমস্যা নেই। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই যে ভূমি স্কয়ার, এখানে ধরেন ভূমি স্কয়ার, কোনো সমস্যা নাই। আপনি বোঝেন, শুধু বেসিকটা বোঝেন। তাইলে এবার আপনি কর্ণ সমান কি বলবেন? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে এই জায়গায় আপনি কি করবেন? কর্ণের মানগুলো ব্যবহার করে কর্ণের মানগুলো বের করবেন। ধরেন আপনি যদি এই জায়গায়ও ফর্মুলা ব্যবহার করেন আর মানটা এপাশে যোগ করার পর স্কয়ারটা ওপাশে গিয়ে কর্ণের মান বের করেন, তাও ওই যাহালাও তাই কত একই অ্যান্সার বের হবে। তাহলে আপনি শুধু মনে রাখবেন পিথাগোরাসের উপপাদ্য। কি মনে রাখবেন? পিথাগোরাসের উপপাদ্য মনে থাকবে? এই মনে থাকবে? পারবো ইনশাআল্লাহ? তাহলে এখানে কঠিন কোনো কিছু আমরা শিখলাম না। এখন যদি আপনারে প্রশ্ন করে, প্রশ্ন তো করতেই পারে, প্রশ্ন করতে পারে না? প্রশ্নটা কিভাবে করবে দেখেন। আপনারে বলবে ঠিক এভাবে, মনোযোগ দেন। একটা প্রশ্ন লেখেন সবাই আমার সাথে। লেখেন একটি আয়তক্ষেত্রের লম্ব 5 মিটার এবং ভূমি 12 মিটার ফলে কর্ণ কত? কর্ণ কত? প্রশ্নটা সবাই লেখেন। একটি আয়তক্ষেত্রের লম্ব 5 মিটার এবং ভূমি কত মিটার? 12 মিটার হলে এর কর্ণ কত? এর কর্ণ কত? মনোযোগ দেন, মনোযোগ দেন, তাইলে বুঝবেন। এই যে অনেকে এখন মুখে মুখে উত্তর দিয়ে দিচ্ছে 13, অনেকে মুখে মুখে উত্তর দিয়ে দিচ্ছে কারণ পিথাগোরাসের উপপাদ্য মেনটেন করছে। যাই হোক, যারা উত্তর দিয়েছি তারা একটু বেসিক দিয়ে করার চেষ্টা করি। তো আমরা তো সবাই জানি আয়তক্ষেত্রের কর্ণ মানেই হচ্ছে কি? অতিভুজ। তাহলে আমরা ডিরেক্ট কর্ণ সমান লিখতে পারি না রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার? লিখতে পারি কিনা? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলাম।
ওই যে অতিভুজ ইকুয়াল রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যা ওই কর্ণ ইকুয়ালও কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারও কি তাই। তাহলে এখানে যদি আমরা এখন মান বসাই, লম্বের মান কত 5 স্কয়ার, ভূমির মান কত 12 স্কয়ার, সাথে কি রুট ওভার। তাহলে রুট ওভার 5 5 25, 12 12 144 সমান রুট ওভার কত 169। তাহলে 169 এটার মান কত বলেন 13। তাইলে আমরা কর্ণের মান কত পাইলাম 13 পাইলাম। কঠিন ছিল। আমরা কি অতিভুজের ফর্মুলা ব্যবহার করে পাইছি না? পাইছি কিনা বলেন? তো অতিভুজের ফর্মুলা ব্যবহার করব। কার ফর্মুলা ব্যবহার করব? অতিভুজের ফর্মুলা ব্যবহার করব। ক্লিয়ার কিনা বলেন? যারা অনলাইনে আছে একটু ঝটপট কমেন্ট করবো যে আমরা ক্লিয়ার কিনা। না, এক্সাম রুমে কোনো ক্যালকুলেটর কোনো কিছু নিয়ে যাওয়া হবে না। এখন থেকে আপনাকে প্র্যাকটিস করে করে দ্রুত ম্যাথ করতে হবে। যেমন এই ম্যাথটা আপনি মুখোমুখি করতে পারেন না? সহজ জিনিস। আপনি জানেন যে পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার উপর একটা রুট, তাহলে কর্ণের মান বের হয়ে যাবে। তাহলে 5 5 25, 12 12 144, 25 আর 144 যোগ করলে 169 আর একটা রুট 13 ডিরেক্ট বের হয়ে গেল। কিন্তু বেসিকটা কেন দিচ্ছি? ফাউন্ডেশন বলে কথা। ওই ফাউন্ডেশনের জন্য লিখে দিচ্ছি, নাহলে কিন্তু লিখে দিতাম না, উপরে উপরে খালি দৌড় মারতাম। বুঝতে পারছি? রুট করার নিয়মটা শিখাই দিব। আচ্ছা, রুট করার নিয়মটা একটু কিছু শিখাই দেই। এবার লেখেন রুট নিয়ম, যেহেতু রুট আসছে, রুটের নিয়ম, রুট এর নিয়ম কিছু কমন নিয়ম শিখাই দিই। ঠিক আছে? ব্যতিক্রমী যেগুলো আছে এগুলো আমি কেন, আমার দাদাও পারবে না। হ্যাঁ, তো ব্যতিক্রমী জায়গাগুলোতে আমি বাহাদুরি দেখাবো, তবে কিছু কিছু জায়গায় ব্যতিক্রমী গুলো বের করার নিনজা টেকনিক আপনাকে বলে দিব। আমি কথা বুঝতে পারছি? ধরেন পূর্ণবর্গ করা যায় এমন সংখ্যার যদি আপনি রুটের মান বের করতে চান, তাহলে সেগুলো খুবই সহজ। যেমন সেটা হতে পারে রুট ওভার 625। রুট ওভার কত 625। ধরেন আপনি কর্ণের মান বের করছেন, কর্ণের মানটা এভাবে চলে আসছে রুট ওভার 625 আকারে। এখন 625 এর জন্য কি মান এটা আপনাকে বের করতে হবে না? এখন আপনার মুখস্থ বের করি 25। কি বের করি 25, কিন্তু মুখস্থ জিনিস ব্যবহার করবেন না। এখানে মুখস্থ না করে আপনি দেখেন আসলে এটার প্রকৃত মান কোনটা, এটা কিভাবে বের করা যায়। দেখেন, ফার্স্ট কাজ হচ্ছে শেষের দিকে 25 থাকলে 25-এর জন্য আমরা যদি 25 কে বর্গমূল করি তাহলে কত পাই? 5 পাই। এই 5টা লিখবেন। লেখা শেষ। সামনে কত আছে বলেন? রুট 6। এই রুট 6 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা চিন্তা করেন। রুট 6 এর আশেপাশে বর্গ যায় 2 এর উপর বর্গ করলে 4, 3 এর উপর বর্গ করলে হয় কত? এবার দেখেন রুট 6 এর থেকে ছোট মান আসলে কার দ্বারা বর্গ করে পাইছেন? 2 দ্বারা বর্গ করে পাইছেন। যা দ্বারা বর্গ করে আপনি রুট 6 এর থেকে ছোট মান পাবেন তাকে সামনে বসাই দিলে আপনার অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ 25। কত? 25। যেমন ধরেন রুট ওভার 1225। রুট ওভার কত? 1225। আপনি যদি রুট ওভার 1225 এর মান বের করতে চান, তাহলে শেষে আছে কত? 25। বলেন 25 এর জন্য কত? 5। সামনে আছে কত বলেন? রুট 12। এখন রুট 12-র আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা দেখেন। 3 তিরিকা কত? 4 চোখ কত? 4 দিয়ে বেশি হয়ে যায়। ছোট মান কি দিয়ে পাইছি? 3। তাইলে এটা 35। এটা কত? 35। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ। যেমন ধরেন রুট ওভার 4225। 4225 এটা আপনাকে করতে বলছে। তাহলে এটার মান কত হবে একটু নিজেরা বলেন দেখি, বলেন। আচ্ছা, কর্ণ থেকে কিভাবে ক্ষেত্রফল পরিসীমা বের করতে হবে ওটা শিখাবো। আগে ক্ষেত্রফল শিখাইতে হবে। আমি কি এখন পর্যন্ত ক্ষেত্রফলে গেছি? যাইনি। ক্ষেত্রফলে যাইতে দেন, এরপরে শেখাচ্ছি। বলেন। এই যে সবাই উত্তর দিচ্ছেন 65। 25 এর জন্য কত? 5। 42 আছে। 6 6 36, 7 7 49। 49 বড়, 36 ছোট। 36 কি দিয়ে পাইছি? 6। ক্লিয়ার? ধরেন এবার লাস্ট ওয়ান আরেকটা দেই। রুট ওভার 9025। বলেন কত হবে? বলেন। রুট ওভার 9025। এই তো পেরে গেছেন। আমি দেখতে পাচ্ছি অনলাইনেও সবার আগে উত্তর দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, সবাই উত্তর দিয়েছেন। তাহলে 25 এর জন্য 5। 90 এর আশেপাশে বর্গ যায় 9 9 81, 10 10 100।
9 দিয়ে আমি 81 পাচ্ছি, যেটা 90 থেকে ছোট, তাহলে 9, 95, শেষ। ক্লিয়ার? তাহলে এরকম বর্গমূল যেগুলো 25 যুক্ত থাকবে, কারণ ম্যাক্সিমাম গুলোর ক্ষেত্রে দেখবেন 25 যুক্ত থাকে। কত যুক্ত থাকে? সেটা আপনি যখন মান নির্ণয়ের অঙ্ক করতে যাবেন তখনও পাবেন, আবার কর্ণের মান বের করতে যাবেন তখনও পাবেন। কারণ কর্ণের মানে এই যে কর্ণের স্কয়ারটা পাশে গিয়ে রুট হয়ে যায়, রুট হয়ে গেলে ওই মানটাকে আবার কি করতে হয়? বর্গমূল করতে হয়। যেমন আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন দেই, দেখি কারা উত্তরটা দিতে পারেন। একটা প্রশ্ন আসছিল এই বছরই প্রাইমারিতে, জানেন √9 এর বর্গমূল কত? বর্গমূল কত বলেন? √9 এর বর্গমূল কত? 3। √9 এর বর্গমূল কত? মাশাআল্লাহ, সবাই উত্তর দিচ্ছেন +-3। সবাই +-3 উত্তর দিয়ে বাসায় আসলেন লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। কিন্তু কখন যে লুঙ্গি নাই হয়ে গেছে আপনি নিজেও জানেন না। পরে মিলায় দেখতেছেন লুঙ্গি নেই। লাভ আছে? নাই, কারণ আপনি ভাষাই তো বোঝেন নাই। দেখেন √9 মানে কি বলেন? 3। এবার প্রশ্নটা গিয়ে দাঁড়াচ্ছে 3 এর বর্গমূল কত? এই জিনিসটাই অনেকে ধরতে না পারার কারণে +-3 দিয়ে এসে বাসটা খাইছে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু ঠিকই দিয়ে দিচ্ছিলাম, কারণ এখানে দেখেন √9 এর বর্গমূল, √9 কে দেওয়া যায় কি? এখন আপনার প্রশ্নটা গিয়ে দাঁড়ালো 3 এর বর্গমূল, তাহলে 3 এর বর্গমূল মানে √3। বর্গমূল মানে রুট, বর্গমূল মানে কি? তাহলে এখানে অলরেডি রুট আকারে দেওয়া আছে, তাহলে এই রুটের মান যেটা সেটার উপর রুটের বর্গমূল। আমি কি কথা বুঝাতে পারছি? ধরেন আপনাকে প্রশ্ন করলো √16 এর বর্গমূল কত? √16 এর বর্গমূল কত? মনোযোগ দিয়ে কথা বলেন। √4 2 √4 কে 2 লেখা যায় না? গাধার দল। হ্যাঁ, √16 জন্য কত? 4। 4 এর বর্গমূল মানে √4, আর √4 কে কি লেখা যায়? +-2। উত্তর +-2। তাহলে এই ভুলগুলো করবেন, এইগুলো কিন্তু আমরা ভুল করি। এই যে অনেকে মারছে √2, হ্যাঁ মিয়া √2 হবে না, √2 হবে না। দেখেন 16 এর বর্গমূল বলছে, তাহলে √16 এর বর্গমূল বলছে আপনাকে। আমি যেখানে √16 বলছি, √16 এর জন্য কি লেখা যায়? 4। প্রশ্ন গিয়ে দাঁড়াচ্ছে 4 এর বর্গমূল, তাহলে 4 এর বর্গমূল মানে কি? √4। 4 এর বর্গমূল মানে কি? √4। তাহলে √4 কে আমরা কি লিখতে পারি? +-2। এবার মাথায় ঢুকছে? ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলা আমরা আগডুম বাগডুম ঘরডুম করে ভুল করি, ভুল করা যাবে। এবার আসেন, যদি ব্যতিক্রমী কোন সংখ্যার উপর রুট থাকে, যেমন ধরেন 144, আমরা তো মুখস্থ করছি 12 এর উপর বর্গ হলে 144, কিন্তু স্পেসিফিকলি কিভাবে হয় এটা কি কেউ কখনো কল্পনা করছে? দেখেন একটু শেখাই দিই। ধরেন এখানে আছে, প্রথমে 2 ঘর ধরবেন। 44 কে জীবনও কোনদিন কোন সংখ্যা দিয়ে বর্গমূল মিলে? যখন মিলবে না তখন 2 ঘরের জায়গায় শেষের 1 ঘর ধরবেন। বলেন 4 এর বর্গমূল কত? কিন্তু মনে মনে 2 ঘরই বাদ যাবে। মনে মনে কয় ঘর বাদ যাবে? 2 ঘরই বাদ যাবে। ব্যতিক্রম তো ব্যতিক্রমী নিয়ম ফলো করবে। এই যে 2 ঘর বাদ গেলে সামনে থাকে কি? 1 এর বর্গমূল 1 নিজে, এই জন্য 12। ধরেন √169, 169, প্রথমে 2 ঘর ধরেন, 69 বর্গমূল যায় না, তাহলে কয় ঘর নেবেন? 1 ঘর। 9 এর জন্য কত? কিন্তু মনে মনে 2 ঘর কি? আউট, তাহলে কি থাকে? 1 এর বর্গমূল কি? 13। ধরেন 256, 200 কত? 56, √256। বলেন 56 যায়? যায় না। 6ও যায়? যখন যায় না তখন শেষের মানটা ডিরেক্ট বসাই দিতে হয়। শেষের মানটা কি? ডিরেক্ট বসাই দিতে হয়। 6 ডিরেক্ট বসলো। আর 2 এর জন্য কি? 2 এর আশেপাশে বর্গমূল যায় 1 দিয়ে, 1 এর উপর বর্গমূল করলে 1, 2 এর বর্গমূল হলো 4, তো ছোট মান কি? 1, এই জন্য 16। এটাও বড় ব্যতিক্রমী। কথা বুঝতে পারছি? তো এরকম অনেক মান আছে যেগুলো আপনাকে ডিপ্রেশনে ফেলাবে, কিন্তু ওগুলোতেও আপনি চাইলে টেকনিক অবলম্বন করতে পারেন। কারণ দেখেন, এই যেমন যেগুলো আমরা দেখলাম, এগুলোতে 2 ঘর যায় না, কিন্তু 1 ঘর তো যায়। যেটাতে 1 ঘর যায়, 1 ঘরের জন্য যা পাচ্ছি 2 ঘর মনে মনে বাদ দিয়ে সামনের সংখ্যার বর্গমূল বসাই দিচ্ছি, শেষ। অ্যান্সার কিন্তু ঠিকই চলে আসছে। অ্যান্সার কি? ঠিকই চলে আসছে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, শেষে যেটা আসে সেটা বসাই দেব।
একজন বলছে √3 ইকুয়াল কত, √3 ইকুয়াল মান মুখস্থ করেন। যেমন এখানে একটা বুদ্ধি দেই, একটা প্রশ্ন আসছিল, এটার মান বের করারও বুদ্ধি শিখাই দিই আপনাদের। মান নির্ণয় একটা প্রশ্ন আসছিল, যেহেতু কর্ণই আসতেছি, কর্ণ দিয়েও তো আসতে পারে। ধরেন কর্ণ ইকুয়াল এরকম একটা মান আসলো, খুব মনোযোগ দেন, √21। এখন কর্ণ ইকুয়াল √21 অপশনে দেওয়া নাই, অপশনে কি দিয়ে দেওয়া, দশমিক দিয়ে মান দেওয়া। কি দিয়ে দেওয়া? এখন দশমিক দিয়ে যখন মান দেওয়া থাকে তখন তো আপনি বিপদে পড়বেন। আচ্ছা, একজন বলছেন যে স্যার যদি √16 এর মান এক জায়গায় ক নাম্বারে থাকে 4, ক নাম্বারে থাকে +-4, তাহলে কোনটাকে কারেক্ট দিব? অবশ্যই +-4 কে রাইট দিব ভাইয়া। কেন রাইট দিব আমি বলি। +-4 দ্বারা যেটা বুঝায়, +4 এর উপর বর্গ করলেও 16, -4 এর উপর বর্গ করলেও 16। এই জন্য কোনো কিছুকে বর্গমূল করার পর ওর মানে যেটা প্লাস-মাইনাস আকারে থাকবে সেটা প্রায়োরিটি পাবে বেশি। ধরেন √9 ইকুয়াল +-3, এটা প্রায়োরিটি পাবে। যদি কোনো কারণে +-3 না থাকে, একটা অপশনে +3 একটাতে -3, মনে করেন এভাবে থাকলো, ক নাম্বারে 4, খ নাম্বারে -4, এক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে? +4 পাবে। এক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে? কিন্তু একটাতে 4 আর একটাতে +-4, এক্ষেত্রে +-4 প্রায়োরিটি পাবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এই জিনিসটা একটু শিখাই দিয়ে আমি এখান থেকে সামনের দিকে আগাই। যেহেতু ফাউন্ডেশন ক্লাস, যখন যেখানে আটকাবো সেখানেই শেষ করে দিব, সমস্যা কই, শিখতে তো হবে। এগুলো কি পরীক্ষায় আসে না? না এগুলো বাইরে কিছু শেখাচ্ছে? হ্যাঁ, বাইরে কিছু শেখাচ্ছে, বাইরের কিছু শেখাচ্ছে না, সবই কাজের, এগুলোই বেশি কাজের, তাই না? এবার দেখেন কর্ণের মান ধরেন √21 আসছে। কত আসছে? √21। 256টা বোঝার দরকার না, এটা ব্যতিক্রমী। 256 কোনোটাই বর্গমূল যায় না, যখন যাবে না শেষে 6টা লিখে রেখে দিবেন। আর সামনে 2 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা আছে, 1 দিয়ে বর্গ করলে 1, 2 দিয়ে বর্গ করলে 4, তাহলে √2 এর থেকে ছোট 1, এই জন্য 16। বুঝতে পারছি? এটাই বুঝাইছি, এগুলো ব্যতিক্রমী। এগুলো কি? এবার দেখেন √21 আছে, ভাই √21 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা বের করেন। 4 এর উপর বর্গ করলে 16, 5 এর উপর বর্গ করলে কত? এই দেখেন কত সহজ আশেপাশের মানটা নিয়ে আসা। 4 এর উপর বর্গ করলে 16, আমরা সব সময় জানি ছোট মানটা নিতে হয়, তাহলে 4 পয়েন্ট সামথিং কিছু একটা উত্তর হবে। কিন্তু এই সামথিংটাও কাছাকাছি মান কিভাবে বের করবেন সেটা শিখাই দিই। এখন 4 পয়েন্ট কত হইতে পারে? আপনি এখন কি করবেন, 21 থেকে 16 মধ্যে পার্থক্য আর 21 থেকে 25 মধ্যে পার্থক্য দেখবেন। বলেন 21 থেকে 25 পার্থক্য কত? 4। আর এ পাশে 21 থেকে 16 মধ্যে পার্থক্য কত? 5। এ পাশে পার্থক্য অর্ধেকের থেকে একটু বেশি, রাইট? অর্ধেকের থেকে একটু বেশি হওয়ার কারণে এর উত্তরটা যদি অর্ধেক অর্ধেক হইতো তাহলে উত্তরটা হয়তো 4.50, কারণ 0.5 কিসের মান? হাফের মান। তাইলে 0.50 থেকে একটু বেশি হবে, যেহেতু আমার ছোট মানের দিকে একটু পার্থক্যের দিক থেকে মানটা কি আছে? একটু বেশি আছে। তাহলে এটা 5.9 হইতে পারে বা 5.8 হইতে পারে। কাছাকাছি মান তো আর খুব দুইটা দেওয়া থাকবে না, দশমিকের পরে একটা দুইটা দশকের মানের অবশ্যই পার্থক্য দেওয়া থাকবে, যাতে করে আপনি মুখোমুখি কি করতে পারেন? আন্দাজ করতে পারেন। ধরেন যদি দুই পাশের পার্থক্য এটাও 5 হইতো এটাও 5 হইতো, তাহলে এখানে 4 পয়েন্ট কত হইতো? 50। এই পাশে পার্থক্যটা 1 বেশি হওয়ার কারণে দশকের ঘরে 1 বেড়ে গেল, 50 থেকে 59 বা 57, 58 এরকম একটা মান আসবে। ক্যালকুলেটর টিপে দেখেন √21 এর মান এরকমই আসবে। এই যে কাছাকাছি মানটা আপনি আন্দাজ করতে পারবেন, কিন্তু একুরেটলি মনে মনে বের করা সম্ভব। কথা কি বুঝতে পারছি? কথা ক্লিয়ার? ওকে, এই তো বুঝতে পারলেন। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো হচ্ছে জাস্ট অপশন টেস্ট করা। কি করা? অপশন টেস্ট করা। এবার লেখেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, এক কর্ণতে জীবন শেষ করে দিলেন। তবে যা শিখতেছেন প্রতিটা জিনিসই কি গুরুত্বপূর্ণ এবং কার্যকর, এগুলোই পরীক্ষায় আসবে, এগুলোই পরীক্ষায় আসবে। এই আরেকবার কি বলবো? আরেকবার কি? ওই যে 4.58 ক্যালকুলেটর চাবো। আমি বললাম √21,
এই √21 আশেপাশে বর্গ যায়, 4 এর উপর বর্গ করলে হয় তোমার 16, 5 এর উপর বর্গ করলে হয় তোমার 25। আগে তুমি দুই পাশের মান দিয়ে দিবা, দেওয়ার পর তুমি দেখবা ছোট মান যেটা সেটাই তো হয়, 4 পয়েন্ট সামথিং তোমার একটা মান আসবে। কিন্তু সামথিং মানটা দুই পাশের পার্থক্যের উপর ডিপেন্ড করে। তো এই পাশে তুমি 21 থেকে 25 মধ্যে পার্থক্য পাচ্ছ 4, 21 থেকে 16 মধ্যে পার্থক্য পাচ্ছ 5। এই পাশে পার্থক্য 1 বেশি। যদি পার্থক্য সমান হইতো তাহলে তোমার অ্যান্সারটা হইতো 4.50, কিন্তু এই পাশে পার্থক্য 1 বেশি হওয়ার কারণে 50 জায়গায় 58 বা 57 বা 59 এরকম একটা মান আসবে। কথা বুঝতে পারছি? আমরা বললাম যে এটাকে আন্দাজ করা যায়। কি করা যায়? আন্দাজ করা যায় যে অপশনের কোনটা রাইট হবে, কিন্তু একুরেট অ্যান্সার আনা যাবে না। কিন্তু অপশন টেস্ট করে, অপশন দেখে আমি খুব কাছাকাছি ইনিশিয়াল মানটা কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। কথা বুঝতে পারছি? এই প্যাটার্ন ফলো করে, এই আর কিছু না। আচ্ছা, বৃষ্টি হইতেছে আবার কই তোমাকে? ওই তো একজন উত্তর দিয়ে দিচ্ছেন যে 4.58 হবে। হ্যাঁ হতে পারে, ক্যালকুলেটর টিপলে মনে এরকমই আসবে, 4.58 বা 57। এই কাজে আসে, লেখেন সবাই। ক্ষেত্রফল, ভাই আজকের পর থেকে জীবন আর কোনদিন ক্ষেত্রফলের সূত্র মুখস্থ করবেন না। আর যদি মুখস্থ করেন তাহলে আপনার দায়ভার আমি নিতেছি না, আপনার দায়ভার আপনি নেন, কারণ আপনি গাধা, এই জন্য সারা জীবন সূত্র মুখস্থ করছেন। প্রতিটা সেগমেন্টে ক্ষেত্রফলের মেথড একটাই, ক্ষেত্রফলের সেগমেন্ট একটাই। কি দেখেন, মনোযোগ দেন। আজকের পর থেকে মনে রাখবেন যে যখনই আপনাকে চতুর্ভুজ অংশ থেকে ক্ষেত্রফল বের করতে বলবে, এই ক্ষেত্রফল মানেই হচ্ছে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। কি মনে রাখবেন? সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, দুই বাহুর গুণফল, দুই বাহুর গুণফল। তাহলে সমকোণ সংলগ্ন দুই বাহুর কি গুণফলকে আমরা কি বলবো? ক্ষেত্রফল বলবো। আচ্ছা, এবার একটু মনোযোগ দেই, একটু মনোযোগ দেই। আচ্ছা, কুমিল্লায় বৃষ্টি হইতেছে, কুমিল্লার মানুষরা পাপ করছে বেশি, ঢাকায় হইতেছে, তারপর আমরাও পাপি। বৃষ্টি দিয়ে পাপ মোচন হইতেছে। আচ্ছা, যাই হোক, সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফলকে আমরা কি বললাম? ক্ষেত্রফল বললাম। একটু মনোযোগ দেন না ভাই, জীবন আর মুখস্থকরণের দরকার নেই। তাহলে এখানে যদি আমরা ক্ষেত্রফল বলতে চাই, তাহলে এটা সমকোণ, সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফলকে একটা এ যদি একটাকে যদি বি ধরেন তাহলে এ গুণন বি, অথবা আপনি যদি এটাকে দৈর্ঘ্য ধরেন এটাকে প্রস্থ ধরেন, তাহলে ক্ষেত্রফলটা কি হবে বলেন? দৈর্ঘ্য গুণন প্রস্থ। কিন্তু হ্যাঁ, দৈর্ঘ্য গুণন প্রস্থ কেন দিলাম? কারণ সমকোণ সংলগ্ন দুই বাহু হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই জন্য আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ দিলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ দিলাম। আমি কি কথা বুঝতে পারছি? এতটুকু জিনিস কি বুঝতে পারছেন? এবার দেখেন যে আসলে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল কেন আমি ক্ষেত্রফল বললাম, এটার কিছু প্রমাণ দিই। প্রমাণ দিলে আপনাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি প্রতিটা জিনিসে গিয়ে ক্ষেত্রফলটা আবার রিপিট করব, কিন্তু তাও একটু প্রমাণ দেই। ধরেন আপনাকে আমি বললাম একটা বর্গের ক্ষেত্রফল বের করতে, এগুলোতে কিন্তু আমি জাস্ট সামারি দিচ্ছি যে প্র্যাকটিক্যালি জিনিসটা মিলতেছে কিনা। কথা বুঝেন? ধরেন আপনাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল যদি নেই, তাহলে এ আর এর গুণফল কি হয়ে যাবে? তা বর্গের ক্ষেত্রফল সবসময় মুখস্থ করছেন, বাহু স্কয়ার করছেন কিনা? এবার আসেন, ধরেন একটা রম্বসের ক্ষেত্রফল বের করতে যাচ্ছেন। কার বলেন? রম্বসের ক্ষেত্রে কোন জায়গায় কি কোনো সমকোণ পাওয়া যায়? যায় না। কিন্তু রম্বসের যখন আপনি কর্ণ দ্বারা এদেরকে বিভক্ত করবেন তখন কিন্তু এতে সমকোণ পাবেন। কি পাবেন? সমকোণ পাবেন রম্বসের কর্ণের মধ্যে। এগুলো কিন্তু লিখেন না, এটাও লিখবেন না, এটাও লিখবেন না, এগুলো জাস্ট আমি কি করতেছি? বোঝানোর তাগিদে বলতেছি। আপনি শুধু এটা লিখবেন, এর বাইরে যেগুলো বলতেছি এগুলো জাস্ট বোঝানোর জন্য যে আমার প্যাটার্ন মিলাচ্ছে কিনা, বা প্যাটার্ন আমাকে বলতেছে কিনা যে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফলই সবসময় ক্ষেত্রফলটা হয়। এখন দেখেন, রম্বসে যখন আপনি দেখতেছেন কোথাও ক্ষেত্রফল নাই, তখন কিন্তু আপনি ফিলিংসে নিয়ে আসতেছেন ও সমকোণ আছে কর্ণের মধ্যে। কথা সমকোণ আছে? দেখেন তো, কর্ণের মধ্যে সমকোণ আছে, তাহলে কর্ণ দ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল যখন আপনাকে বলবে
তখন আপনি কি বলবেন? কর্ণদ্বয়ের, কারণ সমকোণটা কোথায় আছে বলেন? কর্ণের মধ্যে আছে। কিন্তু কর্ণের কি পুরো অংশের মধ্যে আছে না অর্ধেক অংশের মধ্যে আছে? এই জন্য এখানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ব্যবহার করি আমরা। তাহলে মিলতেছে? মিলতেছে। এগুলো তো আমি ব্যাখ্যা করব আরো যখন রম্বসে যাব। আমি কিন্তু রম্বসে গেছি, জাস্ট আমি কথা তাগিদে বললাম। কথা কি বুঝাতে পারছি? তো রম্বসের কর্ণ অসমান, তোমার তো কর্ণের মধ্যে আমার ক্ষেত্রফল বের করতেছে, আমার কর্ণ বের করতেছি না। তোমার ক্ষেত্রফল সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। কিন্তু রম্বসে যখন একজনের কর্ণ আরেকজনকে ছেদ করে, এর বাহুগুলো সবগুলো সমান হওয়ার কারণে এর কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কিভাবে সমদ্বিখণ্ডিত করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করার কারণে এখানে সমকোণ পাচ্ছি কোথায়? কর্ণদ্বয়ের মধ্যে। এই জন্য কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ কি পুরা নিছি না অর্ধেক? এই জন্য হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বুঝতে পারছি? এভাবে আমরা চাইলে প্রতিটা পৃথিবীর যে কোনো সেগমেন্ট থেকে আমরা সমকোণের মানে ক্ষেত্রফলের সেগমেন্টটা বের করতে পারবো। যেমন আপনাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় বৃত্তের ক্ষেত্রফল কি, আপনি বলবেন বৃত্তের আর, এদিকেও বৃত্তের আর, সমকোণ সংলগ্ন দুই বাহু দুইটাই আর। তাহলে এখানে ক্ষেত্রফল কি? বেসিক্যালি আর স্কয়ার। পাইটা তো ভাই ধ্রুবক, পাই কি ধ্রুবক, এখানে পাইটা ধ্রুবক হিসেবে আসছে, কিন্তু ক্ষেত্রফল কোনটা? আর স্কয়ার। এখানেও মিলছে, পৃথিবীর প্রতিটা সেগমেন্টে মিলবে। এমন কোন সেগমেন্ট নাই যেখানে ক্ষেত্রফল সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল না। কথাকে বুঝাইতে পারছি? এটা আমি আরো প্রমাণ দিব আপনাদেরকে। তবে এখন আবার বাবা শিলাবৃষ্টি নাকি হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করুক শিলাবৃষ্টি থেকে। আচ্ছা আচ্ছা, আমরা প্রত্যেকে আল্লাহ রহমত বর্ষণ করুক। আচ্ছা, একটু যেটা বলতে চাচ্ছিলাম যে সমকোণ সংলগ্ন দুই বাহুর ক্ষেত্রফল হওয়ার কারণে দৈর্ঘ্য গুণন প্রস্থ হইল। এবার আসেন আপনাকে আমি প্রশ্ন দেই, সবাই লেখেন। আপনাকে আমি প্রশ্ন দিলাম, বললাম একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর পরিসীমা 36 মিটার হলে এর কর্ণ ও ক্ষেত্রফল কত? কর্ণ ও ক্ষেত্রফল কত? তাহলে দেখেন এক প্রশ্নের মধ্যে সব ফুটে উঠছে কিনা বলেন? ফুটে উঠছে। এই এরকম একটা বেসিক শেখেন, এই একটা প্রশ্নের বেসিক দিয়ে আয়তক্ষেত্রের আপনি জন্ম দিতে পারবেন, এবং এই প্রশ্নের উত্তরটা আপনি মুখে মুখে 3 সেকেন্ড বা 4 সেকেন্ডে বের করতে পারবেন। কিন্তু আমরা আপাতত ডিরেক্ট বের করার মেথডে না যাই, আমরা একটু রিটেন প্রসেস শিখি। কি প্রসেস শিখবো? রিটেন প্রসেস। দেখেন ভাই, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলছে। তাহলে ধরি প্রস্থ কত, তাহলে দৈর্ঘ্য কত? এটা x মানে এটাও কত, এটা 2x মানে এটাও কত। এই সবগুলো বাহুর যোগফলই কি? পরিসীমা। দেখেন তো পরিসীমার মান কত দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব পরিসীমা সমান সবগুলো বাহুর যোগফল 2x প্লাস 2x প্লাস x প্লাস x। তাহলে 36 ইকুয়াল 6x। তাহলে x ইকুয়াল কত পাচ্ছি? 6। এতটুকু তো বুঝছি নাকি? তাহলে বলেন x এর মান যদি আমার 6 হয় তাহলে 2x এর মান কত? 12। এবার বলেন আমাকে যদি কর্ণ বের করতে বলে, কি বের করতে বলে? কর্ণ। তো আমরা একটু আগে কি শিখলাম? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
তাহলে লম্ব স্কয়ারের মান কত বলেন? বলেন বলেন 6 স্কয়ার। ডিরেক্ট দেওয়া যায় না? ভূমি স্কয়ারের মান কত বলেন? 12 স্কয়ার। দেওয়া যায় কিনা বলেন? অবশ্যই যায়। তাহলে এবার যদি আমি কর্ণ বের করতে চাই, তাহলে 6 6 36, 12 12 144, 36 আর 144 যোগ করেন, কত হয়? 280। একজন কয় 280, একজন কয় 180। 144 আর 36 যোগ করেন না, 180 হয়। রুট ওভার কত পাইলাম? 180। কর্ণ গেল। এবার আসেন ক্ষেত্রফল বের করব। এই ক্ষেত্রফল মানে কি? সমকোণ সংলগ্ন দুই বাহুর দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন, বলেন দৈর্ঘ্য কত? 12, প্রস্থ কত? 6। তাহলে 12 গুণন 6 সমান কত? 72 কি বর্গ মিটার। কঠিন ছিল? তাহলে আপনাকে কর্ণ বের করতে বলুক, আপনাকে ক্ষেত্রফল বের করতে বলুক, আপনাকে যাই আগডুম বাগডুম গড়াডুম বের করতে বলুক, পারা যাবে না? পারা যাবে না? এখান থেকে কি ফিলিংসটা করবেন দেখেন। আমার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মানে আমি জানি দৈর্ঘ্য প্রস্থের গুণফলই ক্ষেত্রফল। আমি জানি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ারই কর্ণ। শেষ। বোঝেন নাই? ক্ষেত্রফল মানে কি? এই দুটা বাহুর গুণফল। আবার এই দুইটার বর্গের যোগফলের সমানটা কে? কর্ণ। কারণ এই যে এটা কর্ণ, এটা কি কর্ণ। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 6 স্কয়ার প্লাস 12 স্কয়ার। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কঠিন ছিল? হ্যাঁ। এই জিনিসগুলোকে আমরা কি বলছি, মানে কঠিন ভাবছি। এই যে একজন বলছে রুট 180 সমান কত, এটা তোমার জানার দরকার নেই, এগুলো তোমার অপশনে চাবে না। ঠিক আছে? যেগুলো তোমার আনকমন, যেগুলোকে বর্গমূল করা যায় না, এগুলো তোমার চাবে না কখনো। ক্লিয়ার? পারবো পারবো পারবো। কর্ণটা আরেকবার বলতেছি। দেখো, কর্ণ ইকুয়াল, কর্ণটাই তো তোমার অতিভুজ। তাহলে লম্ব স্কয়ার প্লাস, তাহলে লম্ব স্কয়ার মানে কি? 6 স্কয়ার। ভূমি স্কয়ার মানে কি? 12 স্কয়ার। শেষ। এই 6 স্কয়ার মানে 36, 12 স্কয়ার মানে 144। 144 আর 36 যোগ করলে কত হয় তোমার? 180। কত হয়? 180। পারবো? পারা যাবে? এবার তোমরা একটা প্রশ্নের উত্তর দাও আমারে। তোমরা নিজেরা একটা প্রশ্নের উত্তর দাও আমারে। লেখো সবাই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এর পরিসীমা 40 মিটার হলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল কত? দ্রুত বের করবা, মুখোমুখি কিন্তু বের করা যায়। আমি এই ম্যাথটা তোমাদের মুখোমুখি বের করে দেখাবো। তুমি 2 সেকেন্ডের মুখোমুখি বের করতে পারবো। কয় সেকেন্ড? 2 থেকে 3 সেকেন্ড। অবজারভেশন মনে মনেই করা যায়। দেখো, একটু আগে তোমরা যতটা জটিল ভাবে চিন্তা করতা যে পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, আগডুম বাগডুম ঘোরাডুম করতে হবে, এত তো কাহিনী করা লাগতেছে না। করা লাগতেছে? করা লাগতেছে না। কত হবে উত্তর? আচ্ছা, আমার কিন্তু ক্ষেত্রফল চাইছে, আমি কিন্তু দৈর্ঘ্য প্রস্থের মান চাই নাই। আমি কিন্তু ক্ষেত্রফলের মান চাইছি। কত মান? ক্ষেত্রফলের মান চাইছি। ক্ষেত্রফল কত সেটা তুমি বের করে দেখাও। তাইলে দেখো ভাইয়া, আমরা যদি এটাকে একটা আয়তক্ষেত্র ভাবি, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 3 গুণ। তাহলে এটা এক্স মানে এটা কত? তাহলে এটাও কত? এটা এক্স মানে এটাও এক্স। তাহলে সবগুলোর যোগফলের মান দেওয়া আছে কত? 40। তাহলে আমরা পরিসীমার সমান 3x প্লাস 3x প্লাস x প্লাস x, 40 ইকুয়াল কত? x ইকুয়াল 40 ভাগ 8, 5 8 কত? 40। তাহলে এখানে x এর মান কত পাইলাম? 5। 3x এর মান 3 গুণন 5, 3 5 কত?
তাহলে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। দৈর্ঘ্য কত পাইছো? 15। তাহলে 15 গুণন 5, 5 15 কত? 75 বর্গ মিটার। কঠিন ছিল? বলো। এই কঠিন ছিল? তোমার তো যোগের মাথায় ভুল করছো এক দুজন। দাঁড়িয়ে বসেছো গাদার গাদা। ধরো তুমি মুখোমুখি করতে যাচ্ছ, দেখো না কত সহজ। বলো দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 3 গুণ। তাহলে 3 3 6, 7 আর 1 8, 8x = 40, x = 5। তাহলে x এর মান যদি 5 হয় তাহলে 3x এর মান 15। তাহলে 5 আর 15 এর গুণফল ক্ষেত্রফল 75। শেষ। কয় সেকেন্ড লাগতেছে ফিল করতে? ধরলাম 10 সেকেন্ড লাগলো, কিন্তু আগে তো পুরা 1 মিনিটই লাগতো। কথা কি? অঙ্কটা করার পর বুঝতাম যে অ্যান্সার কত হবে। কিন্তু এখন কি অবজারভেশন করতে পারতেছো কিনা? বলো 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 বলো। হ্যাঁ, এই পারছি কিনা? আমার কথা হচ্ছে বুঝতে পারছি কিনা, মেথড ক্লিয়ার কিনা, আমরা যে এতক্ষণ ধরে শিখলাম শেখাটা কার্যকরী হয়েছে কিনা সেটা বলো। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ। ওকে, এখন সহজ হয়ে গেছে তাই তো? আচ্ছা, তাহলে এর থেকেও জটিল দিক আমরা পারবো, কারণ আমরা মেথড বুঝে গেছি। আমরা বুঝে গেছি পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। আমরা বুঝে গেছি কর্ণ মানে কি? শুধুমাত্র কেবলমাত্র পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস। আমরা বুঝে গেছি ক্ষেত্রফল মানে সমকোণ সংলগ্ন দুই বাহুর। তাইলে একটা আয়তক্ষেত্রের শুধু দৈর্ঘ্য আর প্রস্থের মান জানছি মানে দুইটার গুণফলই ক্ষেত্রফল। দুইটার গুণফলই কি? ক্ষেত্রফল। তাহলে এখানে মুখস্থ বিদ্যা কি আমার মাথায় আর আসতেছে? একটাও কোন ফর্মুলা মুখস্থ আসতেছে? আমার কথা হচ্ছে মুখস্থ জিনিসটাকে আমরা রিমুভ করতে পারছি। এই মুখস্থ জিনিস এখানে রাখা যাবে। ক্লিয়ার? এবার আসো ভাইয়া, লাস্ট ওয়ান, আর একটা জিনিস দিয়ে শেষ করবো আজকে। ঠিক আছে? এবার দেখি আমরা এবার বর্গ শিখবো। কি শিখবো? বর্গ। এই বর্গ দিয়ে আজকের ক্লাস শেষ করব। বর্গ দিয়ে কি করব? কারণ বর্গে অত আহামরি জটিল কোনো কিছু আসে, কিন্তু যেটুক আসে এইটুকু আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো ভাই, এটা একটা বর্গ। তো বর্গের ক্ষেত্রে তো আমরা সব বৈশিষ্ট্য জানি। বর্গের ক্ষেত্রে সবগুলো বাহু কি হতে হবে? তাহলে আমরা এটা সংজ্ঞা যদি দিতে চাই, তাহলে যে চতুর্ভুজের সকল বাহু সমান এবং এর প্রত্যেক কোণ সমকোণ, তাকে কি বলে? তাকে বর্গ বলে। তাকে কি বলে? বর্গ বলে। ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? আগে সবসময় পরিসীমা দিয়ে তুমি দৈর্ঘ্য প্রস্থের মান বের করবা, এরপর তোমার কর্ণের মান বের করতে বললো পারবা, ক্ষেত্রফল বের করতে বললো কি? তোমার কাজ হচ্ছে কর্ণ দিয়ে কার মান বের করা? দৈর্ঘ্য আর প্রস্থের মান বের করা। দৈর্ঘ্য আর প্রস্থের মান বের করা। আবার অনেক সময় দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ 2 গুণ দিয়ে এমন ভাবে মান দিবে যাতে করে তুমি কোলাবরেট করে ডিরেক্ট ক্ষেত্রফল বের করতে পারো। এটাও দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, এতটুকু শেষ। দেখো, এবার যদি আমাকে এর বৈশিষ্ট্যগুলো লিখতে বলে, পারবো না? বলো, এর 1 নম্বর বৈশিষ্ট্য কি? বাহু সব সমান। বাহু সব, যদি আমরা এর বাহু দেই এ বি সি ডি, তাহলে এ বি সমান বি সি সমান সি ডি সমান এডি। এর সব বাহু সমান, প্রত্যেক কোণ সমান। কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এর কর্ণ সমান। এর কি সমান? কর্ণ সমান।
দুইটা কর্ণকে যদি আমরা দেই, একটা এডি একটা বিডি, একটা এসি ইকুয়াল বিডি, ব্যাস, ক্লিয়ার। এবং এর কর্ণগুলো একটা জিনিস লক্ষ্য করছো, কি কোণ তৈরি করছে? সমান হওয়ার কারণে, বাহু সমান হলে কর্ণগুলো কি কোণ তৈরি করে? সমকোণ তৈরি করে। কি কোণ তৈরি করে? সমকোণ তৈরি করে। যাই হোক, আমরা ওইদিকে না যাই। আমরা যদি এবার কর্ণ বের করতে চাই, কার কর্ণ? আগে পরিসীমা বের করি, সরি, আগে কি বের করব? কার পরিসীমা? বর্গের পরিসীমা। বলো ভাইয়া, বর্গের সবগুলো বাহু কি এ, তাহলে পরিসীমা কি হবে বলো? এ প্লাস এ প্লাস এ প্লাস ইকুয়াল কি 4a। তো আমাকে প্রশ্ন করবে, একটি বর্গের একটি বাহু 2 মিটার হলে এর পরিসীমা কত? এর পরিসীমা কত? তাহলে আমরা পারবো না। এই হচ্ছে বর্গ, প্রতিটা বাহুই কত? 2। তাহলে আমরা সবাই জানি পরিসীমা সমান এ প্লাস এ প্লাস এ প্লাস এ, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, প্রত্যেক বাহু 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 হলে কত হয়? 8। কঠিন কিছু? যা সবগুলো বাহুকে যোগ করলেই তো পরিসীমা বের হচ্ছে নাকি? অথবা 4a, 4 গুণন 8, 4 গুণন 2, 4 দুগুণে 8, সবগুলো যোগ করেও 8 পাবো, 4 ইন্টু এ দিয়ে গুণ করলেও কি পাবো? 8ই পাবো। কথা কি বুঝতে পারছি? এবার যদি আমাকে বলা হয় বর্গের কর্ণ, বর্গের কর্ণ, একটু মনোযোগ দাও ভাই। এই সেই বর্গ, এই সেই বর্গ, এর সব বাহু কি বলো? এই বেটা যদি কর্ণ হয়, সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। এই বেটাই কর্ণ, এই বেটাই কি বলো? অতিভুজ। তাহলে এখানে একই স্টাইলে আমরা বলতে পারি না আগের মতো যে কর্ণ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মানে এ স্কয়ার, ভূমি স্কয়ার মানেও কি? কারণ বর্গের সব বাহু সমান। এবার বলো কর্ণ ইকুয়াল কি বলা যায়? √2a স্কয়ার। এই সারা জীবন এটাই মুখস্থ করছি, দেখো √2a এর স্কয়ার আর রুট ক্যান্সেল গিয়ে কি হয়? শুধু a, √2 ইন্টু a। কিন্তু তুমি যদি এই জায়গায় মান বসাও, মান কি অন্য কিছু আসবে? একই আসবে না। তাহলে তোমার আগডুম বাগডুম ঘোড়াডুম এই ধরনের কোনো কিছু মনে রাখার দরকার আছে? তাহলে তুমি এখানেও শিখলা যে যাহাই কর্ণ তাহাই অতিভুজ। তাহলে কর্ণ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব হয়ে ভূমি হয়ে, কারণ বর্গের ক্ষেত্রে যাহাই লম্ব তাহাই কি ভূমি, কারণ লম্বের মানও যা, ভূমির মানও কি তাই। এই জন্য এ স্কয়ার প্লাস এ স্কয়ার, এ আর এ যোগ করলে 2a স্কয়ার, এ এর স্কয়ার আর রুট ক্যান্সেল গিয়ে এ আর √2 ইন্টু এ। সারা জীবন কিন্তু আমরা এটাই মুখস্থ করছি। কিন্তু এটা কি মুখস্থ করার জিনিস ছিল না, মুখস্থ করার জিনিস ছিল না। ক্লিয়ার? পারবো? পারবো। এখন যদি এখানে তোমার কোনো একটা বর্গের একটা বাহুর মান দেওয়া থাকে, সেখান থেকে তুমি কর্ণের মান বের করতে পারবা না? পারা যাবে না? কঠিন কোনো কিছু? এবার দেখো, যদি তোমাকে বর্গের ক্ষেত্রফল বলে, কি বলে? ক্ষেত্রফল। দেখো আমরা আগে আয়তক্ষেত্রে যা শিখছি, বর্গক্ষেত্রে কিন্তু হুবহু তাই কি করতেছি? প্রয়োগ করতেছি। আমরা কি ব্যতিক্রমী কোনো কিছু নিয়ে আসছি? আলাদা করে মুখস্থ করতেছি এমন কিছু? মেথড কিন্তু একই। যখন তোমাকে ক্ষেত্রফল বলতেছে, তখনও কি হচ্ছে দেখো ভাইয়া, এটাই। তো ক্ষেত্রফল মানে কি? সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল সমকোণ সংলগ্ন দুই বাহু দুইটাই এ। তাহলে কি হবে? এ গুণন এ সমান কি শিখছি? এ স্কয়ার। কঠিন? কঠিন। তাহলে পরিসীমা শিখলাম, কর্ণ শিখলাম,
ক্ষেত্রফল শিখলাম, যেভাবে আয়তক্ষেত্রে শিখছি ঠিক সেইম ভাবে বর্গক্ষেত্রে শিখলাম, ঠিক সেইম ভাবে রম্বসেও শিখবো, ঠিক সেইম ভাবে ট্রাপিজিয়ামে শিখবো। কোন জায়গায় কোনো তারতম্য ঘটবে, কিন্তু তারতম্য আমরা তৈরি করছি। আমরা এক একটার জন্য এক এক রকম ফিল করার কারণে পরীক্ষা হলে যখন যাই, কার ক্ষেত্রফলের সূত্র জানি কি মুখস্থ করছিলাম রে, অথচ এখন পরীক্ষার হলে যাবা আর এটা ফিল করবা, ও আচ্ছা 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 আচ্ছা, রম্বস আয়ত বর্গ না, সব ক্ষেত্রে একই স্টাইল মিলবে, তোমার সমকোণ তৈরি করে নিবা তুমি, মুখে মুখে তৈরি হয়ে যাবে। রম্বসের ক্ষেত্রে দেখো সমকোণ কোথায় পাও তুমি, কর্ণদ্বয়ের মধ্যে, এই জন্য কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের পুরো অংশের মধ্যে না অর্ধেক অংশের মধ্যে, এই জন্য হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সামন্তরিকের ক্ষেত্রে তুমি যখন চিন্তা করবা, সামন্তরিক আয়তক্ষেত্র বলা যায়, কখন আয়তক্ষেত্র বলা যায়, যখন উচ্চতা আঁকো। তাহলে উচ্চতা আঁকার ফলে উচ্চতাটা হচ্ছে সমকোণের লম্ব আর ভূমিটা হচ্ছে ভূমি, এই জন্য ভূমি গুণন উচ্চতা বলা হয়। ভূমি গুণন কি সব বুঝতে পারবা, একই মেথড, একটা মেথড দিয়ে শুধু মনে রাখবা ক্ষেত্রফল মানে কি সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। বুঝতে পারছি? এই একটা কথা শুধু মনে রাখবা। আচ্ছা, এক একটা এক এক ভাবে মুখস্থ করার কারণে পারতাম না, হ্যাঁ এক একটা এক এক ভাবে মুখস্থ করার কারণে যেটা বলে, যেটা হয় পরীক্ষার হলে গিয়ে আমরা ভাবি যে কার সূত্র জানি কি মুখস্থ করছিলাম, কার জানি হাফ। হ্যাঁ, যেমন রম্বসের ক্ষেত্রে হাফ হয়, কেন হাফ হয়? কারণ কর্ণদ্বয়ের অর্ধেক অংশের মধ্যে ক্ষেত্রফলটা তৈরি হয় আর সমকোণটা পাই অর্ধেক অংশের মধ্যে, এই জন্য হাফ। কিন্তু আমরা অনেক সময় সামন্তরিকের মতো হাফ ব্যবহার করে ফেলি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হ্যাঁ যোগের মাথায় কোপ মাইরা দেই। এই যে এই জিনিসগুলো করা যাবে না, কথা কি বুঝতে পারছি? ওকে, এবার এখানে আসলে কোশ্চেন সলভ করাবো কি, মানে একটা বাহুর মান দেওয়া থাকলে ক্ষেত্রফল ডিরেক্ট বের করা যায়, একটা বাহুর মান দেওয়া থাকলে পরিসীমা বের করা যায়, একটা বাহুর মান দেওয়া থাকলে কর্ণ। ধরো তোমার একটা প্রশ্ন করলো, লিখে নাও, যেহেতু বলছে একটি বর্গের একটি বাহু 2 মিটার হলে এর পরিসীমা কর্ণ ক্ষেত্রফল কত? পারবা না? বলো, পরিসীমা মানে কি সবগুলো বাহুর যোগফল, তাহলে 4a 4 গুণন 2 ইকুয়াল কি কর্ণ মানে একটু আগে শিখে আসলা √2 ইন্টু a, অথবা কর্ণ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়েও যদি করো তাও কি অ্যান্সার ওই একই আসবে। তাহলে এটাকে তুমি কি বলবা, 2 রুট, এই a 2টা সামনে নিয়ে আসলাম আর √2 দিয়ে দিলাম। আর ক্ষেত্রফল মানে কি বলো, a স্কয়ার মানে কি 2a স্কয়ার ইকুয়াল কি 4। কঠিন, এই কঠিন কঠিন। ক্ষেত্রফল মানে হচ্ছে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল তোমার বর্গের ক্ষেত্রে, এটাও এ স্কয়ার। ক্লিয়ার? আজকে আর আগাবো না, হ্যাঁ অনেক শিখছি। এই ক্লাস কেমন ছিল বলেন? ফাউন্ডেশন কি ফাউন্ডেশনের মতো আগাইছে না দৌড়াইছি? দৌড়াইছি না ফাউন্ডেশনের মতো যাচ্ছে? ফাউন্ডেশনের মতোই যাচ্ছে। যাই হোক, ওকে, আমরা এভাবে স্লো শিখি, কিন্তু যা শিখবো তার 14 গোষ্ঠীটা উদ্ধার করার চেষ্টা করব। ক্লিয়ার? যা শিখবো তার 14 গোষ্ঠী কি করব, উদ্ধার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, নেক্সট ক্লাসে আমাদের বাকিটা শেষ হয়ে যাবে, পাশাপাশি কোশ্চেন সলভ শেষ হয়ে যাবে, কারণ অলরেডি মূল মেরুদণ্ড শেখা শেষ। এখন বাকি আছে কি শুধু 2-1টা শাখা। কারণ এই একই প্যাটার্ন ফলো করে রম্বস, এই একই প্যাটার্ন ফলো করে সামুদ্রিক, এই একই প্যাটার্ন ফলো করে কি ট্রাপিজিয়াম। ওটা আমার বেসিক শেখাইতে সর্বোচ্চ আর 15 মিনিট লাগবে, এরপর আমরা কোশ্চেন সলভে চলে যেতে পারবো পরের ক্লাসে। ক্লিয়ার? ওকে, যাই হোক, একজন বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একই স্টাইল রে ভাই, এগুলো শিখাবো, টেনশন নাও কেন। এই যে ট্রাপিজিয়াম, একটু আন্দাজ দিয়ে যাই, যাও। সমকোণ আছে নাই, কিন্তু এই যে উচ্চতা একটা আঁকলা, এই উচ্চতা আঁকার ফলে পুরো ট্রাপিজিয়ামটা অর্ধেক হয়ে যায়, এই জন্য হাফ ইন্টু উচ্চতা, সমকোণ সংলগ্ন বাহু একটা উচ্চতা আর একটা সমান্তরাল বাহু,
কিন্তু সমান্তরাল বাহুগুলো অসমান হওয়ার কারণে দুটো বাহুর যোগফল হয়। এগুলো শিখাবো, এগুলো টেনশন নেওয়ার দরকার নাই তোমার, কারণ আমি কখনো ম্যাথমেটিক্স সূত্রের উপর নির্ভর করে না। ম্যাথ হচ্ছে প্র্যাকটিক্যাল। ম্যাথ মানে কি? প্র্যাকটিক্যাল। তুমি প্র্যাকটিক্যালি শেখো না ম্যাথ ভাই, তোর মুখস্থ করা লাগবে কেন? ম্যাথ মুখস্থ করলে কখনো ম্যাথ ভালোভাবে শেখা যায় না। আচ্ছা ঠিক আছে, যারা আমরা ক্লাস করলাম পোস্ট করব, প্রত্যেকে ক্লাসে রিভিউ দিবেন। আর পাশাপাশি আমি গ্রুপের লিংক দিব আপনাদেরকে। এই যে গ্রুপের লিংক দিব, এই গ্রুপে আপনারা আপনাদের হ্যান্ড নোট শেয়ার করবেন, ঠিক আছে? গ্রুপে হ্যান্ড নোট শেয়ার করার নিয়ম আছে। লিখবেন লেকচার 1 বা লেকচার 2, লেকচার 1 লেকচার 2, নিচে লিখবেন কে ক্লাস নিছে, স্যারের নাম লিখবেন, প্রতিষ্ঠানের নাম কি, জব মেডিসিন, ঠিক আছে? প্রতিষ্ঠানের নাম জব মেডিসিন লিখবেন, এরপরে স্যারের নাম লিখবেন, এরপরে আপনার নাম লিখবেন। আপনার নাম যদি ধরেন মনে করেন সকিনা হয়, সকিনাই লেখেন, সকিনা না, ধরেন রহিমা, রহিমা লিখবেন। স্টুডেন্ট নেম রহিমা, টিচার্স নেম, এরপর প্রতিষ্ঠান, এরপর পারলে আমাদের কোন একটা নাম্বারও দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। কারণ আপনাদের যাদের হ্যান্ড নোট ভালো হয়েছে, এই হ্যান্ড নোট গুলো পুরো বাংলাদেশে ছড়াই যাবে। কারণ আমি দেখছি যাদের হ্যান্ড নোট ভালো হয়, এই হ্যান্ড নোট একজন আরেকজন 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 থেকে পুরো বাংলাদেশে তারা চিনা ভালায়। এই জন্য হ্যান্ড নোট ভালো করবেন। এই জন্য যার হ্যান্ড নোট ভালো হবে তাকে 500 টাকা আমি গিফট করব, 500 টাকা গিফট করব। সেটা তোমরা অফলাইন হইতে পারো, অনলাইন হইতে পারো, যাও, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সোহাগ সাহেব।